তুমি এখন আর তখন বললে না, এখন তখন খুব একটা চেঞ্জ হয়নি। আগে হয়তো 100টাতে 100টাই বুকে দিত না, এখন 100টাতে 95টা বুকে দেয় না, এটাই তফাৎ হয়ে যাচ্ছে। আগে হয়তো আগে হয়তো 100টাতে জল দিত না, এখন হয়তো 95টাতে জল দেয় না। আগে হয়তো এ তো ডান্সার, আগে 100টাতে 100টা হতো, এখন হয়তো 95টা হয়েছে। সেই 95টাও করতে যে 5টা করছি, এটা আমরা জোর করে করেছি, আমরা ফাইট করে করেছি, এটাও কেউ দেয়নি আমাদের সুন্দরভাবে হাতে করে। সেকেন্ড দিন এসে অর্গানাইজার বলছে পয়সা রাখ, বাড়ি যাও, কালকে তোমায় দিচ্ছি। আমি বলছি হ্যাঁ বাড়ি আমি যাবো, আমি তোমাকে সঙ্গে নিয়ে বাড়ি যাবো, তুমি পয়সা দেবে, আমি এখান থেকে গাড়ি ছাড়বো, নাহলে তোমাকে গাড়িতে তুলবো, কালকে তোমাকে আমি বাড়ি নিয়ে যাবো, ভালো খাওয়াবো, পেটাবো, পয়সা তুলবো তোমার কাছে আমি, এরকম ডাইরেক্ট। ভাই বলো বন্ধু বলো, তো এত বুদ্ধি কম ভাই, সেদিন আমাকে সাপোর্ট করে দে, আমিও টাকা পাচ্ছি না, তো সেদিন তো ওর কলার বললে আরো 10টা লোকের টাকা যে করে বেরোতো, তার থেকে বড় কথা টাকা নাও বেরোতো, পরের 5টা শো তো অন্য আর্টিস্টগুলো ভাসতো না। সে কি করলো যে পরের দিন আমার কাজ আছে, এই যদি আজকে ম্যাক্সের কাছে বাড়িতে আটকেছে, আমি কালকে শোটা করবো কি করে, সেই চলে গেলে আমরা পয়সার পিছনে দৌড়াচ্ছি। আমার প্রেগনেন্সির সময় এমন হয়েছে, আমি যখন 5 মান্থ 6 মান্থ প্রেগনেন্ট, তখন এরম অর্গানাইজার এরম কোনো টাকা দিচ্ছে না, যাদের কাছ থেকে পায় ও রীতিমতো বলছে আমার বউ প্রেগনেন্ট, আমার লাগবে টাকা, দিচ্ছে না। এরম আমরা দেখেছি ফেস। আমার ছেলের অ্যাডমিশন তখন ইমিডিয়েটলি 20,000 লাগবে, এরম দেখেছি আমরা, যে আমরা পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে টাকা রয়েছে, কিন্তু আমরা আমাদের কাছে সেটা পাচ্ছি না। একটা আমরা কস্টিউম তো চেঞ্জ হয় ডান্সের জন্য, একটা গ্রিন রুম অবধি থাকে না আমাদের, মানে এখন বাধ্য হয়ে এটা আমরা স্টার্ট করেছি, আমরা টেন্ট হাউস নিয়ে যাই এখন, কিন্তু তখন দুটো মানে চাদর দিয়ে এভাবে সেফটি পিন দিয়ে আটকাতাম আমরা গিয়ে, যে ওটা রিস্ক, কিন্তু পিছনে পুরো তাবু দেয়া থাকতো, রিস্ক। এমন অনেক দুর্ঘটনা হচ্ছে যেখানে তাবু কেটে মেয়েদেরকে বের করে নিয়ে চলে গেছে এক সময়। খারাপ না আমার জঘন্য, আর আমার করা বেস্ট ডিশ, আর ওর করা বেস্ট ডিশ আমার দারুণ লাগে ফাটাফাটি, সেটা হচ্ছে বিরিয়ানিটা অসাধারণ, সেটা আমি খেয়েছি, এবং বিরিয়ানিটা আমি বাইরে খেতে আমার ভালো লাগে না, ও এত সুন্দর বানায়। এবং যদি আমার ওর উপর কোনো ফাটাফাটি কোনো হয়তো রাগ হবে, খুব মেরে পড়ে এরকম একটা রাগ হয়ে গেল, আমি ঘুষি মেরে দেবো, ওইটা আমার সামনে বিরিয়ানি নিয়ে দেয়, চুপ হয়ে যাবো। ভাই 500 টাকার জন্য 500 টাকা কেন 200 টাকা চাচিং মেরেও এরা যে শান্তিটা পায়, মানুষের বাবা মার হয়তো পেট ছিঁড়ে পিণ্ডদান দিয়ে এতটা শান্তি পায় না। জানি না মানে এটা কি ধরনের শান্তি, ডান্স ট্রুপে থেকে 500 টাকা কেটে রেখে দিল কেন? তোমরা তো আমাদের একটা কথা বলে নিয়ে গেছো, কই তুমি যদি বড় বড় আর্টিস্ট যায় তাদেরকে বলতে পারবে? নমস্কার, আমি সম্রাট, দ্য হিডেন চ্যাপ্টার্সের আবারও আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এবং আজকের যে পর্ব নিয়ে আমরা কথাবার্তা বলবো, নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফি বিষয়ক অনেক অনেক আলোচনা। তো আমাদের সঙ্গে থাকুন, এই পর্বটি ফলো করুন, পর্বটি ফলো করে ভালো লাগলে অনেক অনেক লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদেরকে। তো আজকের পর্বে আমাদের সকলের পরিচিত এবং আমাদের সকলের ভালোবাসার ও বর্তমান সময়ের একজন বিখ্যাত প্রখ্যাত ডান্স কোরিওগ্রাফার ম্যাক্স এবং তার এক ও অদ্বিতীয় স্ত্রী ঐন্দ্রিলাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি মুকেশ রয় ম্যাক্স। নমস্কার, আমি অলি ঐন্দ্রিলা। দ্য হিডেন চ্যাপ্টারের প্রত্যেকটা দর্শককে আমার আন্তরিক অভিনন্দন, আমার ভালোবাসা এবং বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম। আমার তরফ থেকেও অনেক ভালোবাসা এবং স্বাগত জানাই আজকে আমাদের একটা নতুন এপিসোডের জন্য। ম্যাক্স, অনেক অনেক কনগ্র্যাচুলেশন আমাদের তরফ থেকে। তোরা দুজন যা পারফরমেন্স রাখছিস, তোদের যা ক্রিয়েটিভিটি তোরা রাখছিস, আমরা সবটাই ফলো করছি। আমরা কেন, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রচুর প্রচুর মানুষ তোদের অ্যাক্টিভিটির সাথে প্রতিনিয়ত জড়িয়ে ফেলেছে নিজেকে। আর এই পর্বটাই প্রথম পর্ব, যে পর্বতে আমরা মানে দুজন
চরিত্রকে রেখেছি। ঠিক আছে, এটাই ফার্স্ট সেই পডকাস্ট যেখানে দুজন একই ফ্রেমে বসে পডকাস্ট করছে। তো আসুন ওদের সাথে ওদের মিউজিক্যাল জার্নি, ওদের ডান্স কোরিওগ্রাফি সবটা নিয়ে আলোচনাটা সেরে ফেলি। তুমি আমায় অনেকটা বাড়িয়ে বললে। তো অ্যাকচুয়ালি খুব কাজ করার চেষ্টা করছি, ভালো ভালো কাজ করব আগামী দিনে, সেটাও আশা রাখি। এখনো বড় কিছু হয়ে পারিনি, তো বড় কাজ করার খুব ইচ্ছা আছে, আশাও আছে। তো এভাবে এগোবো, কারণ আমি তো একদম কোরিওগ্রাফার পিছনে যে স্ট্যাম্পটা, এটা হয়তো পড়েছে আজ 5-6 বছর থেকে ম্যাক্স 7 বছর। তার আগে আমি একজন মঞ্চশিল্পী, এক মঞ্চটাই আমার মন্দির ছিল। রাইট, মঞ্চই আমাকে সব কিছু দিয়েছে, এই মঞ্চই আমাকে দেখিয়েছে যে কোরিওগ্রাফার কী করে হতে হয়। আমি মঞ্চ থেকে শিখেছি। অনেকে আজকে আমাদের যারা বড় বড় কোরিওগ্রাফার আছে, ওরা অনেকে তো মঞ্চটা যায় না, কিন্তু এই মঞ্চ থেকে যে মেন জিনিসটা শিখেছি, এই যে কোনো জিনিস কোরিওগ্রাফ করবো, সেটা কে দেখবে? দেখবে তো আলটিমেটলি দর্শক। একদমই। তো মঞ্চতে দর্শকরাই দেখে, ওখানেই বোঝা যায় দর্শক কি চায়, এবং সেই চাওয়াটাকেই আমি একটা কোরিওগ্রাফের রূপ দিই, একটা আর কিছুই না। এই চেষ্টা করছি একটা ভাবনাকে রূপ দেওয়ার। আর বল, তোর ব্যাপারে বল। তুমি আমার ব্যাপারে অনেকটা বাড়িয়ে বলেছো। তা সেরকম কিছু না, আমি যাই আজকে অ্যাচিভ করেছি সেটা সম্পূর্ণ ম্যাক্সের জন্যে। ও আমাকে অ্যাজ আ হাউস ওয়াইফ থেকে, ও জানতো আমি প্রথম থেকেই নাচ ভালোবাসি, নাচ করি। তা বিয়ের পর একটা মেয়েকে সেই জায়গাটা শুধু খালি নৃত্যশিল্পী হিসাবে একসেপ্ট করাটা কিন্তু একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু এটা খুব ইজি না। শ্বশুর বাড়ি থেকে কিন্তু অনেক মেয়েদের আফটার ম্যারেজ নাচটা ছেড়ে দিতে হয়, কিন্তু টাচউড সেই জায়গা থেকে আমি ভীষণ ভীষণ লাকি যে আমার শ্বশুর বাড়ির লোক, বিশেষ করে ম্যাক্স, ও বলেছে যে তুমি কেন বসে থাকবে, তুমি এটা জানো, তুমি কেন করবে না, তোমাকে এটা করতে হবে। আজকে আমি যেইটুকু ওকে অ্যাসিস্ট করতে পারি, যেইটুকু চেষ্টা করি, সম্পূর্ণটা ওর হাতে ধরে শেখানো। এটা করো, ওটা করো, তুমি এটা কেন করছো না, এটা করো, গানটা নিয়ে বসো, রান্না করছো গানটা চালিয়ে করো, অন্য কিছু দেখবে না, ফোনে গান শোনো, স্টেপস দেখো, পুরোপুরি ওর জন্যে। তা আমি যেই জায়গাটা কিছু মানুষ হয়তো চেনে, সম্পূর্ণটা আমার হাজব্যান্ডের জন্যই, ম্যাক্সের জন্য। ও আমার বস, আমি ওকে বস বলি, কারণ ও আমার সত্যি বসের মতোই আমাকে ও পুরো গাইডেন্সটা দেয়। বস মাথা নিচু করে ক্রেডিটটা নিচ্ছে না, এটা করে, ও এটা করে, এটা মানে সবাই দেখে, আমার সঙ্গে যারা থাকে তারাও দেখে যে ও আমাকে কতটা পরিমাণে গাইড করে সব বিষয়। আপনার ক্রেডিট কম চলতে হয়। তো তোদের একটা সুন্দর গ্রুপ আছে, ডান্স গ্রুপ, যেটা মঞ্চ জগতে সাড়াও ফেলেছে, নামও করেছে, যার নাম রুডি রকার্স। সেটার পর্বটা নিয়ে আসছি একটু পরে। প্রথমেই জানতে চাই তোদের দুজনের কাছ থেকে, তোদের শুরুটা মানে কোন কবে থেকে কিকটা লাগলো আর কি? মানে কোরিওগ্রাফি না, তাহলে ডান্সের কিক। অ্যাকচুয়ালি ও তো আলাদা অন্য জায়গায় করতো, ওর কথাটা ও বলবি, তুই তোরটা বল। আমারটা বলি। আমি তো এরকম পড়াশোনা করবো, চাকরি করবো, মা বাবার স্বপ্ন দেখা সেই একটা ছেলে, যে এটাই করবো। আমার জীবনে তাই ছিল যে পড়াশোনা করবো, একটা চাকরি বাকরি করবো, জীবনটা একদম সাধারণ যেভাবে কাটে ওইভাবে কাটিয়ে বিধবা করে বাচ্চা মরে যাবো, শেষ হয়ে যাবে। এই জীবনের একটা কীভাবে হলো নিজেও জানি না। কোনো একটা সময় নাচ ছোটোবেলা থেকেই ভালো লাগতো। তো 2000 মাধ্যমিক দিলাম, তারপর একটা গ্যাপ থাকে, ছুটি থাকে, এখন তো কম থাকে, তখন আমাদের সময় 3 মাস 3.5 মাস একটা ছুটি থাকতো। তো ওই সময় বোনের সঙ্গে নাচ শিখতে গেছিলাম এক জায়গায়। তো জাস্ট দেখতে গেছিলাম, শিখতেও যাই, আমার নিজের বোনের সঙ্গে। বোন নাচ শিখতো তখন, তো নাচ দেখতে গেছিলাম, যেহেতু নিজের ভালো লাগে তাই। ওই দেখতে গিয়ে তারপরে একটু শেখা থেকে তারপরে একটা সময় যখন আমি ফার্স্ট স্টেজ ছিলাম, তখন এই নাচটা আমার অনেকে বাঁচিয়েছে। মানে আমি এখন তখন দেখতাম আমি নাচ করেই যেন ভালো আছি, খুব ভালো আছি নাচ করে। তো তখন ওই ভালো থাকাটা আমার আস্তে আস্তে প্যাশনেটটা পুরো প্রফেশন হয়ে গেল। এবং একটা সময় যখন আমি চাকরির পরীক্ষাও দিচ্ছিলাম, তখন একদিন
পরীক্ষা না দিয়ে কাগজপত্র উড়িয়ে বাবাকে বললাম যে যদি না খেয়ে মরি তো নাচ করেই মরবো, যদি খেয়ে বাঁচি তো নাচ করে খেয়ে মানে বাঁচবো। এতটাই ইন্টারেস্ট, এতটাই ইন্টারেস্ট, আর এটাই দেখলাম আমার হবে, আর এটাতেই আমি কষ্ট হচ্ছে না এটা করতে আমার, আর আমার সবকিছু করতেই কষ্ট হচ্ছে। তো তখন ভাবলাম যে এটাই আমি করব। তো এটা নিয়ে তো বলে তো দিলাম, তখন বয়স কম, সিনেমার হিরোদের মতন বলে দিয়েছি এটা নিয়েই করবো। কিন্তু পথ চলাটা শুধু আমার ক্ষেত্রে না, এটা প্রত্যেকটা প্রফেশনে, শুধু নাচ বলে না, প্রত্যেকটা প্রফেশনে টাফ। জীবনটাকে সেইভাবে নিয়ে এগিয়ে যাওয়া, সেটা পড়াশোনার ক্ষেত্রেও টাফ, সেটা অন্য যা যা গান আর যা যা আছে সব কিছুই টাফ। কিন্তু আমি প্রথম বলেছি যখন, তখন বুঝতে পারিনি, যখন মাঠে নেমেছি তখন দেখেছি সত্যি টাফ। কিন্তু আমার পথ চলাটা আমি বলবো আমার অনেক সহজ হয়ে গেছিলো, কারণ আমি জীবনে কিছু মানুষকে খুব কাছে পেয়েছিলাম যারা আমার ভগবানের মতন হেল্প করে গেছিল। এটা আমি বলবো। যেমন প্রথম আমি মানে এক এক নাম বলতে গেলে প্রচুর নাম আছে, তার মধ্যে তুমিও আছো একজন। তো প্রথম অমিত দা, আমার একটা ফার্স্ট স্টেজের যে একটা গাইডেন্স, সেই প্রথম কথা তো এমন ওই বয়সটায় গাইডেন্স, তাও আমাদের এই প্রফেশনে গাইডেন্স না পেলে খুব মুশকিল। আমাকে ওই সময়টা খুব গাইডেন্স দিচ্ছিল না, এইভাবে ট্র্যাকটা এইভাবে হয়, এইভাবে ডিসিপ্লিনলিভাবে এটা করতে হয়, এইভাবে ডেডিকেশন রাখতে হয়, তাহলে এই ডেডিকেশন তুমি যদি দাও তুমি তার ব্যাক পাবে, এই ডেডিকেশন অমিতা তখন আমায় দিয়ে গেল। দেন আর একটা ভগবানের মতন, ওটা তো আমার ম্যাজিক হয়ে গেছিলো, সেটা রুদ্রদা ম্যাজিকের রুডি রকার্স আমি করে ফেললাম। তারপরে শো করতে করতে প্রচুর লোকের সাথে পরিচয় হলো। দেন আরেকজন ত্যাগ করে আমার কাজে লেগেলো দেবলীনা নন্দী, ও আমায় টুক করে কী ওর মনে হলো ম্যাক্স পারবে, নিয়ে আসলো। তারপরে তুমি হঠাৎ করে একদিন বললে কি করছিস, মাথায় করে মঞ্চ করে কিন্তু জীবন হবে না, একসময় কিন্তু বয়স হয়ে নাচ আর করতে পারবি না। তোমার পাশাপাশি আকাশ দা, আয়ুষ দাও বললো অন্য ট্র্যাক ধর, কিন্তু ভাই এতে কিন্তু চলবে না। যাই হোক, আস্তে আস্তে তোমাদের সেই গাইডেন্স, যে ট্র্যাক, তারপরে অভিজিৎ পালদা, ও আমাকে বেশ সেই সময় হয়তো আমাকে কোরিওগ্রাফিতে মানে স্ক্রিন কোরিওগ্রাফিতে কোনো হেল্প করেনি, কিন্তু সেই সময় ডান্স কোরিওগ্রাফি করার জন্য কিছু সেলিব্রিটিদের সঙ্গে দেখা করানো, যেমন ওর জন্য দেবলীনা কুমার, তার সঙ্গে দেখা হয়েছে আমার। দিদি আমাকে, আমার কাজ দেখে ভালো লেগেছে, দিদি আমাকে উইন্ডোজে ঢুকিয়েছে। অভিজিৎ পাল একটা খুব ফ্যাক্টর আছে। আর একটা নাম আছে সত্যজিৎ দা, তখন আমি মোটামুটি কোরিওগ্রাফি করছি, কমার সং টং, দেবলীনা কিছু ছোটো ছোটো ইন্ডিপেন্ডেন্ট কাজ করছি, তখন আমাকে একটা চ্যানেলে সান টিভিতে পাঠালো, ওটা একটা চ্যানেল মারফত কোরিওগ্রাফি করার জন্য। তারপরে কেশবও একটা আমায় খুব হেল্প করেছিল, একটা ভালো প্রোডাকশন আমায় নিয়ে গেছিলো। না, আমি চলার পথে যাদের যাদের পেয়েছি আমার আপাতত কেউ ক্ষতি করেনি, আমিও কারো ক্ষতি করি না কখনো, মানে বুঝে শুনে, যদি হয়ে যায় বাই চান্স সেটা অন্য ব্যাপার। কিন্তু আমার পথ চলতে যারা চলে যায় আমাকে, তারা সবসময় সাপোর্ট পেয়ে গেছি, এবং এখনও যাদের পাই তারা আমাকে সাপোর্ট করে যায়, যার জন্য আমার পথটা দুর্গম হলেও মানে একটা পথ ছিল, মানে এরকম হয়নি যে আমাকে পথ কেটে বের করতে হয়েছে। পথটা দুর্গম ছিল, কিন্তু পথটা ছিল। একদম। এবারে বলবো স্থির কাছ থেকে জেনে নেব। ওর পুরোটাই অপোজিট আমার, মানে ছোটবেলাকার ব্যাপারটা। ওর যেরকম বাড়িতে খুব একটা সাপোর্ট ছিল না ডান্স নিয়ে, আমার ছিল। আমার মা আমার বাবা দুজনে ভীষণ সাপোর্ট করতো। আমি 3 বছর বয়স থেকেই ওই মিউজিক সিস্টেম চালিয়ে দিলে ওই লাফাতাম, তাই দেখে তো শখ হয়েছে মেয়েকে নাচ শেখাবে, তো তাই শিখিয়েছে। তারপরে নাচ নিয়ে পড়াশোনা করলাম, করে তারপরে মনে হলো এই পড়াশোনার চ্যাপ্টারটা আমি জানি না। পড়াশোনা, হ্যাঁ, আমি তোমার কত্থকের আমার 6th ইয়ার কমপ্লিট ছিল, আর ভরতনাট্যমে তোমার 4th ইয়ার। তা আমার যে গুরু অমররাজ বাসনেট, তা উনি ভীষণ আমাকে হেল্প করেছেন। এমন একটু পারিবারিক সমস্যা ছিল যার জন্য আমি ফিজ অবধি স্যারের দিতে পারিনি তখন, কিন্তু স্যার বলেছে তুই করে যা, তোকে ফিজ নিয়ে ভাবতে হবে না, তুই কর, তোর হবে। আর আমার তো মানে এরম ছিল, আমি ছোট থেকে একটু পাকা পাকা ছিলাম, তো আমি ছোটবেলা থেকে ভাবতাম যে আমি এমন ছেলেকে বিয়ে করব যাতে আমি সারা জীবন নাচ করতে পারি, এরম একটা আমার ছিল। তা স্বাভাবিক তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, আর এমন মানুষকে বিয়ে করি আমি পছন্দ করি নিজের জীবনে, যে সত্যি আমার সারা জীবন তার সাথে আমার নাচটা থাকবে। তা এইভাবেই জার্নি শুরু হলো, নাচটা নিয়ে পড়লাম, তারপরে ওর সাথে দেখা হলো, একটু নিজের বলিউড মনে হলো যে খালি ক্লাসিক্যাল করব, অন্য ধরনের একটু স্টাইলটা যদি নিজে নিতে পারি। তা আমার বলিউড গুরু বলতে গেলে ম্যাক্সি আমাকে বলিউডটা মানে বুঝিয়েছে যে বলিউড ডান্স ফর্মটা কি হয়। তা আমি তো নাচের জন্য ফুল সাপোর্ট পেয়েছি ফ্যামিলি থেকে। আর পাড়া প্রতিবেশীদের থেকে কিছু শুনতাম যে যখন শো করতে যেতাম, যে এত রাতে বাড়ি ফিরছে, কোথায় যায়,
কারণ আমাদের শো করতে ফিরতে ফিরতে ভোর হয়ে যেত। তা ওদের একটা ইয়ে ছিল যে যায় তো সকালবেলা দুপুর বেলা করে মেয়ে, কিন্তু আসছে ভোরবেলায়, কিছু তো একটা করছে। তা তাদের জন্য একটা মোক্ষম জবাব, যখন তারা এখন আমাকে দেখছে যে কি করতাম, তখনও এরমই করতাম, এখনো যেটা করছি তখনও এরম করতাম। বাচ্চাদেরকে নাচ শেখানো যাবে না, এরম অনেক টিপিক্যাল মেন্টালিটির গার্জিয়ানসরা রয়েছে এখনো, যে নাচ শেখানো যাবে না, বা নাচটা করতে করতে না নাচটা না শেখাবো না, মেয়ে হলে খারাপ হয়ে যাবে, নাচ শিখলে মেয়ে মানেই খারাপ। মানে এই টিপিক্যাল মেন্টালিটিটা মানে মানুষকে চেঞ্জ করা খুব দরকার। নাচটাও একটা শিল্প, ফাইন আর্টস, একদমই তাই, গানের মতনই নাচটা, হ্যাঁ একদম একদম তাই, তার উপরে পড়াশোনা হচ্ছে, এখনো হয়, অনেক দূর মানুষে যাচ্ছে সেই পড়াশোনাটা নিয়ে। আর গানটাকেও যেরকম আমরা ভক্তি করি, আঁকাটাকেও ভক্তি করি, মিউজিকটাকে ভক্তি করি, তেমনি আমিও চাই যে মানুষ নাচটাকে নিয়েও একটু ভক্তি শ্রদ্ধা করুক। কিছু মানুষ আছে যারা বোঝে নাচটা কি, আর কিছু মানুষ যারা যে বোঝে না, তা তাদের জন্য যে করুক, মেয়েরা করুক না, যেটা মনটা চায় সেটা করুক, এটাই। তো এই যে রুডি রকার্সের উত্থানটা কিভাবে? এটা বেশ একটা মজাদার গল্প। এটা মানে এটাই আমার স্ট্রাগলটা হয়েই রুডি রকার্স এসছে। খুব মজার হচ্ছে, প্রথম আমি যখন গ্রুপ করি, শো করা শুরু করি, তখন আমি খুব এই নাচের শোগুলো করতাম। হ্যাঁ, 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম নাচের শো, কিছু পরিচিতি এলাকার একটু বাইরে শো করতাম। তো শো করতে করতে তো একটা অ্যাঙ্কার ছিল কৃষ্ণনগর, সে আমার ওইগুলো করতো খুব। তো অ্যাঙ্কারটা একদিন চাকদায় একটা ব্যান্ড আছে ইন্টারনেট বলে, ছোটমদা, তো তখন একটা ডান্স গ্রুপ খুঁজছিল ব্যান্ডের জন্য। তখন এই ব্যান্ডের জন্য কি হয় না হয় আমি কিছু জানতাম না। তো তখন ডান্স গ্রুপ খুঁজছে, তখন ওই অ্যাঙ্কার ও রেফারেন্স দেয় যে তোমাকে একটা ছেলে দিচ্ছি, নতুন এই ছেলের সাথে কাজ করো। তো অন্তত তখন ইন্টারনেট আমার সাথে কন্ট্যাক্ট করে। আমি তখন ট্রেনে করে ব্যারাকপুর থেকে ট্রেন ধরতাম, লাগেজ ফাগেজ উইথ ট্রুপ, আমি নামতাম চাকদায়, চাকদা থেকে গাড়ি থাকতো, ওখান থেকে আমরা বিভিন্ন জায়গায় শোতে যেতাম। তো এরকমই শো চলছিল। ওইখানে আমার পরিচয় হয় রুদ্রদার সাথে, এবং রুদ্রদাও তখন কিছু কিছু শো ট্রেনে যেত, ম্যাক্সিমাম গাড়ি নিয়ে যেত, ট্রেনে কিছু কিছু শো যেত। তো একদিন এরকম রুদ্রদার সাথে আমার খুব ভালো পরিচয় হয় ট্রেনে আসতে আসতে। মানে আমরা একই জায়গায় শো করছিলাম, এবং শো শেষ করে আমরা সবাই ট্রেনে ফিরি। তো রুদ্রদা আমার কিছু কনসেপ্ট ভাল লাগে, আমি সেই সময় কিছু ব্যাকআপ তখন হতো, একটা তথাকথিত ব্যাকআপ হতো সবাই পম নিয়ে, কিন্তু আমি সেই সময় থেকে একটু হাটকে চিন্তা ভাবনা করতাম। আমি বলতাম যে রুদ্রদা সবাই তো নাচের গানে পম দিয়ে ব্যাকআপ করছে, চলো আমরা একটা স্লো গান, একটা রোমান্টিক গানে আমরা ব্যাকআপ করি, এটা লোকে দেখবে, ভাল লাগবে দেখতে। তো এইসব কনসেপ্টগুলো রুদ্রর খুব ভাল লাগে। তখন রুদ্রদা বলে চল তুই আমার সাথে। যখন আমার তখন শো খুব কম থাকতো, ওইটা খুব কম শো করতাম, মানে পেতাম না, তাই করতাম না। তো তখন রুদ্রদার সাথে আমি সমস্ত শোতে যেতাম, রুদ্রদার গাড়িতে করে, পার্সোনাল গাড়ি করে যেতাম। তো যেতে যেতে রুদ্রদা, ধরো আমার শো বসিরহাটে, রুদ্রদার সাথে ফিরছি, রাস্তায় হয়তো গঙ্গায় দাঁড়ালো, ওখানে কোনো অর্গানাইজারের বাড়ি, রাত 2টোর সময় অর্গানাইজারকে ডেকে তুলছে, এটা আমার ভাই, নেক্সট শো একে দিতে হবে। আমাকে এইভাবে ইন্ডাস্ট্রির সাথে পরিচয় করায় রুদ্রদা। দেন তারপরে আমি রুদ্রকে বলি যে গ্রুপের তো একটা নাম দিতে হবে, পরিচয় তো আসবে। তখন আমরা তখন রুদ্রদাকে রুডি বলে ডাকতাম, ডেকে সবাই ভালোবেসে রুডি বলে ডাকতাম। তো ওই নিয়ে আমাদের গ্রুপের নামটা দেওয়া হয় রুডি রকার্স। তো ওই যে শুরু হলো রুডি রকার্সের জার্নি। তো তারপরে রুদ্রদা, এরপরে মেদিনীপুর, এরপরে অতনুদার ঘর, যে আমাদের ইন্ডাস্ট্রির বিগ বস ছিলেন এক সময়, উনি এখন নেই, সেই ঘরে নিয়ে যাওয়া এবং বড় বড় জায়গায় পরিচিতি দেওয়া, যে এই যে আমার ভাইয়ের গ্রুপটা নিয়ে দেখো, তুমি একবার নিয়ে দেখো না, এরকম ভাবে বলতো, যদি ভালো না লাগে তুমি নিও না নেক্সট বার গ্রুপটাকে। প্রত্যেকটা রুদ্রদা এইভাবে আমি ইন্ট্রোডিউস করেছি, এবং করতে 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 তখন রুডি রকার্স একটা ফ্রেম পায়। মানে এই রুডি রকার্স হওয়ার পিছনে এটা পুরোপুরি রুদ্রদা লাস্ট ওয়ার্ড, টোটাল ক্রেডিটটা। এই রুডি রকার্স, যে রুডি রকার্স এর জন্য রুদ্রদা যেমন একদম মধ্যমণি, মানে রুদ্রদা নিয়েই তো রুডি রকার্স। তো এই রুডি রকার্সকে আরেকটু তুলে দেওয়ার জন্য ব্যাক সাপোর্ট হয় না, কি ধাক্কা দিল, এটা নাগেন্দ্রদার একটা খুব বড় হাত আছে। নাগেন্দ্রদা সেই সময়, আমি একদম নতুন, যখন কিছু বুঝি না, তখন
তারা নিজের দায়িত্বেই নিজে রিস্ক নিয়ে বলা যেতে পারে একটা অর্গানাইজারকে ছেড়ে দিল, একটা বড় চ্যারিটি শোয়ের জন্য, যেখানে অনেক সেই সময় বড় বড় সেলিব্রিটিরা ছিল। মানে নাগেন্দার দাও ভয় ছিল আমি কি করব, কিন্তু সেদিন আমি খুব ভালো করেছিলাম, হয়তো নাগেন্দার দা খুব খুশি হয়েছিল আমার পারফরমেন্সে। তারপরে আমার সেই জায়গাটা পুরো, যেই জায়গায় আমাকে পাঠিয়েছিল সেই জায়গাটা আমার পুরো ক্লিন হয়ে যায়। এখানে নাগেন্দার দা একটা মারাত্মক স্যালুট নাগেন্দার দাকেও। ওই সময় ওই ব্যাকবোনটায় প্রেশারটা কেউ দেয় না, কেউ মাথায় হাতে দেয় না, সুন্দর করে আমায় দিয়েছিল। আজকে এতদিন ধরে মঞ্চ জগতের সাথে জড়িয়ে আছিস, একটা সংগঠনেরও ভালো পদে রয়েছিস, ডান্সার হিসাবে, কোরিওগ্রাফি ছেড়ে দিচ্ছি, ডান্সার হিসাবে তো দুজনকেই একটা প্রশ্ন করি, জীবনে কি কোনোদিনও অবহেলার মুখে পড়েছিস? জীবনে কি এরকম হয়েছে যে কোনো সময়, আজকের সময় না আগের সময়, যাতার ট্রিট পেয়েছিস? অনুষ্ঠান করতে গিয়ে ডান্সার বলে একটা জলের বোতলও দেয়নি, একটা উত্তরীয় দেয়নি, একটা মেমেন্টো দেয়নি, একটা বুকেও দেয়নি? তো এই বুকে না দেওয়াটা কি বুকে লেগেছিল কোনোদিনে? এই বুকে না দেওয়াটা এখনো বুকে লাগে এখনো। তুমি এখন আর তখন বললে না, এখন তখন খুব একটা চেঞ্জ হয়নি। আগে হয়তো 100টাতে 100টাই বুকে দিত না, এখন 100টাতে 95টা বুকে দেয় না, এটাই তফাৎ হয়েছে। আচ্ছা, আগে হয়তো, পাঁচটা দিচ্ছে। হ্যাঁ, আগে হয়তো 100টাতে জল দিত না, এখন হয়তো 95টাতে জল দেয় না। আগে হয়তো এ ডান্সার, এ তো ডান্সার, আগে 100টাতে 100টা হতো, এখন হয়তো 95টা হয়েছে। সেই 95টাও করতে যে 5টা করছি, এটা আমরা জোর করে করেছি, Fight করে। আমরা ফাইট করে করেছি, এটাও কেউ দেয়নি আমাদের সুন্দরভাবে হাতে করে। এটা নিজের চোখে দেখতে হবে, এর জন্য দোষী তো সবাই। ছেলেদের তো একটা প্রবলেম যাই, মেয়েদের ক্ষেত্রে প্রবলেমগুলো কি ফেস করেছিস? মেয়েদের ক্ষেত্রে তোমার যেরকম ধরো বলি গ্রিন রুম, একটা আমরা কস্টিউম তো চেঞ্জ হয় ডান্সের জন্য, একটা গ্রিন রুম অবধি থাকে না আমাদের। মানে এখন বাধ্য হয়ে এটা আমরা স্টার্ট করেছি, আমরা টেন্ট হাউস নিয়ে যাই এখন, কিন্তু তখন দুটো মানে চাদর দিয়ে এভাবে সেফটি পিন দিয়ে আটকাতাম আমরা গিয়ে, যে ওটা রিস্ক, কিন্তু পিছনে 100%, পুরো 100%। তাবু দেয়া থাকতো, রিস্ক। এমন অনেক দুর্ঘটনা হচ্ছে যেখানে তাবু কেটে মেয়েদেরকে বের করে নিয়ে চলে গেছে এক সময়। কিন্তু এই ট্রিটমেন্টগুলো পেয়েছি, মেয়েদের কোনো ড্রেস চেঞ্জের জায়গা নেই, কোনো যেহেতু মেয়েরা ওয়াশরুম যাবে, কোনো একটা সেফ প্লেস নেই ওয়াশরুমের, এগুলো আমরা ফেস করেছি। এখনো অনেক জায়গায় করতে হয়, বহু জায়গায় করতে হয়, অনেক কি বহু জায়গায় করতে হয়। এরকম এরকম যেটা আমরা শুনেছি, বা এরকম মানে একটা তো গেল ট্রেনে যাওয়াটা কোনো সমস্যা নেই, তুই তোর টিম নিয়ে তোর মতন টিমকে সিকিউর করে তুই তোর মতন যাচ্ছিস, তুই অ্যাজ এ মেন্টার বা টিম লিডার যাই বলিস আর কি। তো এরকম পেয়েছিস মানে গাড়ি করে ধর মেদিনীপুর যাওয়া হচ্ছে, বা বাঁকুড়া গেছিস, বা বীরভূম গেছিস, বা উত্তরবঙ্গ গেছিস, গাড়িতে 4 হুইলার হোক বা অন্য ধরনের বড় গাড়িগুলো হোক, ট্রাভেলার টাইপের গাড়িগুলো হোক, তো সেক্ষেত্রেও কি মানে সমস্যার সম্মুখীন হতে হ্যাঁ, হচ্ছে? এইটার ক্ষেত্রে আগে আর পরে আসে, এইটা এখন আর করতে হয় না। তার কারণ হচ্ছে এখন সবার একটা ইন্ডিভিজুয়াল গাড়ি হয়ে গেছে, সিঙ্গারের মতন যাবে, অ্যাঙ্কারের মতন যাবে, ডান্সট্রুপের মতন যাবে। এই জন্য এই সমস্যাটা এখন আর দেখা যায় না খুব একটা, হলেও এটা এখন 5টায় দেখা যায়, এরকম হতে পারে। কিন্তু আগে এটা হতোই, দেখেছি, এটাই হতো যে ডান্সার মানে সে পিছনেই যাবে, এটা তো নিয়ম ছিল, এটা তো দেখার কিছু নেই, এটা সিস্টেম ছিল যে কোনো, যে ধরো সিঙ্গার, সে সামনে বসবে, সিঙ্গারের গার্জিয়ান সে সিঙ্গার থেকে বেশি দামি। এটা তৈরি করতো কারা, মানে তোর চোখে কাদেরকে দেখতে দিয়ে এটাই পুরো সিস্টেমকে দোষ দেবো, এটা প্রথম দোষ দেবো যারা এই যে এতগুলো প্রবলেম, এই প্রবলেমগুলো তো ফেস করি আমরা। কিন্তু এগুলো আগে কি হতো, যখন প্রথম দিকে শো শুরু হয়, স্টেজ শো, কি হতো, চ্যারিটি হতো, চ্যারিটিতে আলাদা গ্রিন রুম, আলাদা বাথরুম, এগুলো থাকতোই। ওটা কনসেপ্টের মধ্যেই দেওয়া থাকতো যে আমার এই লাগবে, এগুলো লিখে দিত বলে করতো ক্লায়েন্ট। এগুলো কারা বলতো? অর্গানাইজাররা বলে দিত, যারা এই শোগুলো অর্গানাইজ করতো তারাই বলে দিত চ্যারিটিতে চারিদিকে টিনের ঘেরা হবে, একটা স্টেজ হবে, তার পিছনে এতগুলো গ্রিন রুম হবে, এখানে অমুক স্টার বসবে, এখানে সিঙ্গার বসবে, এখানে ডান্স টুপ, এখানে অ্যাঙ্কার বসবে, এখানে বাথরুমের ব্যবস্থা করতে হবে। এটা অর্গানাইজাররা বলে দিত। এখন শো কারা করে? অর্গানাইজাররাই করে। তাহলে এখন যে কমিটি করে না, কেন করে না? কমিটি জানেই তো না, অর্গানাইজার হয়তো বলেই না।
আমার তো সম্ভব না যে মানে নিজের জায়গাটা হয়তো কম্প্রোমাইজ হয়ে যেতে পারে এই ভয়ের চোটে বলে হ্যাঁ, হয়তো বলে না। অনুষ্ঠানটা আমি হয়তো। এমন কোনো ডিমান্ড রাখলাম যে আমাকে পার্টি ক্লায়েন্ট সেই অনুষ্ঠানটা দিল না। দিল না, এটা তাই পুরোপুরি বলবো যে শোটা ধরছে। এখন অর্গানাইজার বলতে শুধু অর্গানাইজার তো না, একটা সিঙ্গারও অর্গানাইজ করে, একটা ডান্স ট্রুপ লিডারও অর্গানাইজ করে, একটা ব্যান্ড লিডারও অর্গানাইজ করে, অ্যাঙ্কার অর্গানাইজ করে। আমি যে অর্গানাইজ করে, অর্গানাইজার ভুল বলবো, যেই কাজটা অর্গানাইজ করে তার দোষ পুরোপুরি। সে ক্লায়েন্টকে বলেই না, ক্লায়েন্ট তো ভালোই হয় অনেক জায়গায়। আমি আমার বাড়িতে আসবে, ধর তুমি আমার বাড়িতে নিমন্ত্রিত, তুমি আসবে, তুমি আমায় আগে থেকে তো জানাবে, ভাই আমি কিন্তু নিরামিষ খাই, আমি কিন্তু ভেজিটেরিয়ান, আমি ননভেজ খাবো না। আমি না জানি তোমার জন্য কী করে ভেজটা আমি অ্যারেঞ্জ করবো? তো ক্লায়েন্ট যদি না জানে যে এদের এই দরকার, এই এই একটা ডান্স গ্রুপ আসছে, এদের মেয়েরা আছে, এদের এইভাবে এটা চেঞ্জ করে, এটা তো যে অর্গানাইজ করছে সে বলবে। এক্স্যাক্টলি। আজকে অর্গানাইজ করতে গিয়ে সে দেখছেই না আমি আরো 20 জনকে নিয়ে যাচ্ছি, তাদের কোথায় সুবিধা আছে। হাতে গোনা কয়েকজন হয়তো আছে যারা অর্গানাইজ করে, যারা এটা মাথায় রাখে, ম্যাক্সিমামটাই ভুল বলবো। এটা কাজ পাওয়ার জন্য পারলে নিজেকে কোনো হয়তো ঘর মুছে দিয়ে আসবে, এরকম অবস্থা হয়ে গেছে এখন। পুরো অর্গানাইজ যে করে তার দোষ। তার জন্য আমরা এই সিস্টেমটা পাই না। ক্লায়েন্টকে বললে আমি তো বলবো হয়তো 100টা ক্লায়েন্টের মধ্যে 2 থেকে 5টা ক্লায়েন্ট না করতে পারে বা করবে না, কিন্তু 95টা ক্লায়েন্ট করবেই ব্যবস্থা। এই অর্গানাইজ যে করছে তাদের আগে ঠিক হতে হবে। আর আমরাও তারপরে দোষ দেবো আমাদের, আমরাও কাজটা করার জন্য নিশ্চুপ হয়ে থাকি। আমরা পুরো শিল্পী যারা করি, যারা মঞ্চশিল্পী করি, সবার দোষ তো আমাদের আগে বলবো। আমরা অর্গানাইজারকে বলি না তুমি করছো আমি করবো না, আমি যাবো না 400টায়, তখন আমার জায়গায় আরেকজন চলে যাবে। কোনো এক জায়গা থেকে বারে বারে মনে হয় যে মেরুদণ্ডটা সে বেঁকেই যাচ্ছে, হ্যাঁ, সোজা থাকছে। আর কি বলছি, আজকে তুমি করলে না, আমি ঠিক আছে চলো অ্যাডজাস্ট করে নিলাম। আমি তোমাকে বলি তুমি এটা করেছো, আঙুল তুলে বলো তোমার কাজ করবো, যা করার করে নাও, তখন আমার পাশে একটা ডান্স ট্রুপ বলবে আমি করেছি। সেটা একদম, এটা না, এটার এগেইনস্টে একটা সঠিক গাইডলাইন আসা উচিত আমাদের, এটা আমাদেরকে তৈরি করা উচিত। গাইডলাইন তখনই আসা উচিত যখন সবাই ঠিক থাকবে। একদমই। সবাই তো ঠিক, গাইডলাইন তো আমি ভেঙে দেবো। ধরো সবাই গাইডলাইন, একটা গাইডলাইন তৈরি করা হলো, চলো গাইডলাইন মানছি, আমি তোমাকে বললাম, তুমি না কাউকে বলো না আমি এটা করেছি, সবাই গেল গাইডলাইন, আমি নিজেই তো গাইডলাইনের ভেঙে চুরে শেষ সর্বনাশ করে দিচ্ছি। তাহলে কী হবে গাইডলাইন করে? আমরা নিজেরা ঠিক, নিজেদের মেরুদণ্ড ঠিক করতে হবে, নিজেদের বুঝতে হবে যে পয়সাটাই আগে না, সম্মানটা আগে। তখন আমরা তো সম্মানের পিছনে কেউ দৌড়াই না, আমরা পয়সার পিছনে দৌড়াই। আমরা জানি আজকে যাবো 1000, 5000, 2000 পাবো, ব্যাস আমার হয়ে যাবে, 2 দিন সংসার চলে যাবে। আমরা তো শুধু হাতে সবাই আমরা বলি কেউ হাড়ি ভাতে বসিয়ে যাই না, কিন্তু অ্যাকচুয়ালি তাই বসিয়ে যাই। আমি নিজে বলবো তাই বসিয়ে যাই। হ্যাঁ, একজন আছে সিস্টেমের, আমরা দিন এনে দিন খাই, এটাই রিয়েল এটাই ফ্যাক্ট। সিস্টেমের অবস্থা, স্বীকার করুক আর না করুক কেউ। এইটাও তো সিস্টেম, নাও তো আজকে আমার সম্মানের পিছনে দৌড়াতাম। রাইট রাইট। সম্মান দেখতে হবে যে আমার সম্মান পাই, আমার দরকার নেই টাকা, আমি চলে আসছি বাড়ি। একদম। কিন্তু না, আমার আগে টাকা দরকার। করি না তো, তোমার সবার আগে দোষী আমরা নিজেরা। আমি নিজেও তার মধ্যে একজন পড়ি। তো আমার নিজের আগে ঠিক হই, তারপরে তো ভাববো, তারপরে তো অর্গানাইজেশনকে দোষ দেবো, তারপরে তো ক্লায়েন্টকে দোষ দেবো, কেন চা দেয় না, কেন জল দেয় না, কেন গ্রিন রুম দেয় না। নিজে ঠিক হও আগে, তো নিজেই ঠিক না। ঠিক 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 কথা। অনেকেই বলে বা বলতে শোনা গেছে যে ম্যাক্সদাদের গ্রুপ রুডি রকার্স, ওদের তো সাংঘাতিক লেভেলের অর্গানাইজার প্যাচ আপ। ম্যাক্সদার আর যাই হোক, পেমেন্ট কেউ আটকায়ও না, ও যেভাবে হোক ম্যাক্সদা ঠিক পেয়ে যাবে, সাংগঠনিক একটা জায়গাও আছে। এটা কে বলেছে আমি তোমাকে জানতে চাইবো না, এবং যে বলেছে আমার মনে হয় সে অল্প দিন ইন্ডাস্ট্রিতে এসছে। প্যাচাবেই সর্বনাশটা বেশি হয়, জানো তো। আমি নাম কারোরই নেব না, আমি টাকা তুলতে পারিনি, এটা আমার অজ্ঞতা, এটা আমার দোষ। এরকম লিস্ট করলে কত টাকা পাই হিসাব করলে আমার 6 মাসের সংসার চলে যাবে, মানে খুব ভালো হবে, মারাত্মকভাবে সংসার চলে যাবে। মানে আমি এখনো যত টাকা পাই, রোজ মাটন ভাত হবে নাকি? রোজ মাটন ভাত হবে, ট্রু। চলবেই। এবং এই ধরনের তোমার কাছে কনসেপ্ট যাদের কাছে আছে তাদের বলে একটু মার্কেটে এসে বলতে, প্যাচাবে কিছু হয় না। পয়সা যে পাচ্ছি না, যেই বা পায় না সেটা প্যাচা আর যাই হোক, প্যাচা থাকে, লক্ষ্মী থাকে না। তাই তো। ঠিক। হ্যাঁ, সেই কনসেপ্টগুলো যারা চিন্তা ভাবনা, তারা ভুল চিন্তা ভাবনা তাদের। তো পয়সা না পাওয়ার পেছনে তো একটাই সংগঠন, সেই সংগঠন, যে সংগঠনে তুইও কোর কমিটিতে আছিস, আমি যতদূর জানি এখনও টিল আছিস। তো সেই সংগঠন, মানে তোরাই তো একটা গাইডলাইন তৈরি করেছিলি যে
পয়সা নিয়ে অনুষ্ঠান করতে আপনারা যাবেন, যদি আপনারা পয়সা না নিয়ে অনুষ্ঠান করতে, রেমুনারেশন না নিয়ে আপনারা অনুষ্ঠান করতে যান, না নিয়ে যান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফোরাম কোনো অংশে দায়ী থাকবে না। তারপরেও এই ঘটনাগুলো হচ্ছে। একদমই তাই। ফোরাম কেন দায়ী থাকবে? ফোরাম তো এর জন্য হয়নি যে পয়সা তুলে না, সে তো অবশ্যই। ফোরাম তো বারবার বলছে তুমি পয়সা নিয়ে যাও, ঠিক আছে, সেইখানে গিয়ে তো ওই না 95 জনই পয়সা নিয়ে যায় না। হ্যাঁ, আর বাদ বাকি 5%-এর মধ্যে আমি তোকে ধরে নিলাম, তুই তো এটা না আমি নিজেও নিয়ে যাই, অ্যাডভান্স পেলি। ওই অ্যাডভান্স পেলাম, হ্যাঁ এটা কিছু কিছু ক্ষেত্রে হয়, অ্যাডভান্স পেলাম, ওই ভালোবাসার খাতিরে গেলাম, ব্যাস ভালোবাসাই রয়ে গেল। মানে কিরম টাইপের কি বলে, অ্যাডভান্সটা পেলাম, পরে দিচ্ছি, ব্যাস পরেই হয়ে গেছে। পরের গল্পে আমারও রাগ হয়ে যায় মাঝে মাঝে, আমারই লজ্জা লাগে ফোন করতে বারবার, আর চাইতে আমি টাকা হই, আমারই লজ্জা লাগে চাইতে। কিরম ঠিক উদাহরণগুলো আসে, মানে কিরম আসে, মানে কি রিজনের জন্য টাকাটা দিতে তোমার মাঝে একটা ঘটনা বলি এর মধ্যে, এর সব কিছু বললাম না, এর জন্য এই যে মেরুদণ্ড ভাঙা প্রশ্ন, এটা যে আমাদের মেরুদণ্ডগুলো ভাঙা, এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দায়ী। তুমি কোনটা একটা ঘটনা বলছি আমি, তার উদাহরণ সেটা তুমি বললে বলে মনে পড়লো। মাঝে এরকম একটা অর্গানাইজার, আমি শোতে গেছিলাম, মেদিনীপুরে শোতে গেছিলাম, অর্গানাইজার নাম বলবো না, কারোরই নাম বলছি না। তো অর্গানাইজার আমি অ্যাডভান্স দিয়ে বললো চলো তুমি কোলাঘাটে যাও, আমি তোমাকে পয়সা দিচ্ছি। অর্গানাইজার পরপর 2-3টে শো ছিল। প্রথম দিন গেলাম কোলাঘাটে, বলে আজকে তুমি আর খাওয়া দাওয়া করে দিল, চলে যাও, কালকে আসছো, কালকে ফুল পেমেন্ট করে দেবো। কালকে প্রোগ্রামে গেছি, আমি এখন বেশি প্রোগ্রামে যাই না, কিন্তু কি সৌভাগ্যবশত দুটো প্রোগ্রামে আমিই গেছিলাম সঙ্গে এমনি। সেকেন্ড দিন এসে অর্গানাইজার বলছে পয়সাটা বাড়ি যাও, কালকে তোমায় দিচ্ছি। আমি বলছি হ্যাঁ বাড়ি আমি যাবো, আমি তোমাকে সঙ্গে নিয়ে বাড়ি যাবো, তুমি পয়সা দেবে, আমি এখান থেকে গাড়ি ছাড়বো, নাহলে তোমাকে গাড়িতে তুলবো, কালকে তোমাকে আমি বাড়ি নিয়ে যাবো, ভালো খাওয়াবো, পেটাবো, পয়সা তুলবো তোমার কাছে আমি, এরকম ডাইরেক্ট। এবং আমাদের ইন্ডাস্ট্রির এমন কেউ জানে না, নেই এই ঘটনাটা জানে না, কোলাঘাটে সবাই উপস্থিত ছিল সেদিন। আমারই এক বন্ধু ডান্স গ্রুপের লিডার, সে দায়িত্ব নিল আমি তোমায় পয়সা দেবো, তুমি ওকে ছেড়ে দাও, ব্যাস ও দায়িত্ব নিয়ে আমি ছেড়ে দিলাম ওকে। ও পয়সা নিজের পকেট থেকে আমাকে আজ পর্যন্ত পয়সা তুলতে পারেনি। তাহলে গাধা, ও সেদিন আমাকে সাপোর্ট করা উচিত ছিল যে ম্যাক্স হ্যাঁ ওকে তোলো, ও পয়সা কারো দেয় না, আমিও পয়সা পাই। তারাও তো আলটিমেটলি কাজটুক, তো তোমাদের তো আমাদের সাথ দেওয়া উচিত ছিল। আমাকে সে নিজের পকেট, যেহেতু আমাকে কমিটমেন্ট করেছে যে ওকে ছেড়ে দাও, পয়সা পকেট থেকে দেবো, ও আমাকে পকেট থেকে পয়সা দিয়ে দিয়েছে, অর্ডারের কাছে সেও পয়সা তুলতে পারেনি। এইখানে তো আমরা ভুল করে যাই সবাই, ওকে সেই দিন ধরে নেওয়া উচিত ছিল। আমি তোকে সুন্দর করে বলেছিলাম অর্গানাইজার, আমার বাড়ি চলো, কালকে গুছিয়ে আমার বউ খাসির মাংস রান্না করবে, গরম গরম খাসির মাংস খাবো, তারপরে তোমার বাঁধবো আর পেটাবো, এটাও বলেছি। তারপরে তোমার বাঁধবো পেটাবো, তোমার কে আছে তাকে ডাকবে, পয়সা দেবে, সে তারপরে তোমার নিয়ে চলে যাবে, এই কথাও বলেছি। কিন্তু সবাই তাকে সাপোর্ট করে দিল। তো সেই দিন আমি যখন, আরে আমার টাকাটাও দিয়ে আমি বাড়ি থেকে নিয়ে এসে উদ্ধার করতে পারতাম, আর তো সবার টাকাটাও অ্যারেঞ্জ হতো, সবাই বলতে পারতো আমার টাকা পাই। তো আমার যে সেদিন সাপোর্ট ওকে করলো, আমার খুব কাছের ভাই বলো বন্ধু বলো, তো এত বুদ্ধি কম ভাই, সেদিন আমাকে সাপোর্ট করে দে, আমিও টাকা পাচ্ছি না। তো সেদিন তো ওর কলার করলে আরো 10টা লোকের টাকা যে কোনো বেরোতো, তার থেকে বড় কথা টাকা নাও বেরোতো, পরের 5টা শো তো অন্য আর্টিস্টগুলো ভাসতো না। সে কি করলো যে পরের দিন আমার কাজ আছে, এই যদি আজকে ম্যাক্সের কাছে বাড়িতে আটকেছে, আমি কালকে শোটা করবো কি করে, সেই চলে গেলাম আমরা পয়সার পিছনে দৌড়াচ্ছি। পয়সা না পেয়ে যে পেমেন্ট করতে পারছি, নিজের পকেট থেকে পেমেন্ট করতে হচ্ছে সবাইকে, এটা কেউ ভাবলোই না একবারও। এই সাপোর্টটাই তো আমাদের মধ্যেই নেই কারো সঙ্গে কারো, সবার নিজের তেলে সবাই তেল দিচ্ছে, এই জন্য কিছু হচ্ছে না। এর জন্য এই প্রবলেমগুলো এত ইস্যু হচ্ছে, এগুলো সব নিজেরা ঠিক হয়ে যায়, এগুলো কিছু ইস্যু হবে না। সবাই কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমিও এরকম করি তার সঙ্গে, আমারও, আমি নিজে বলছি না আমি ধোয়া তুলসী পাতা, আমারও ভুল আছে, আমিও সেখানে হয়ে যাই। তো এটা দরকার সবাইকে ঠিক রাখার। একা আমি এটা ঠিক করতে পারবো না, একা কেউ এটা ঠিক করতে পারবে না। সবাই ঠিক মানে কি মুখে মুখে ঠিক না, মন থেকে ঠিক, যে আমাদের আজকে থেকে পয়সার সঙ্গে সঙ্গে সম্মান চাই, সম্মান যত চাই পয়সাও চাই, পয়সাটা আমার হকের, আমি কাজ করে পয়সা নিচ্ছি, আমি কোনো পয়সা নিচ্ছি না, কাউকে একটা তেল মাখিয়ে পয়সা নিচ্ছি না। আমি তোমার পয়সা যখন আমায় দিতে হবে, আমি কাজের জন্য পয়সা দিচ্ছি, তো পয়সাটা আমার হক। তো এইটা আমরা সবাই যখন এক হয়ে যাবো না, তখন এই প্রবলেম থাকবেই না। তখন অর্গানাইজাররা আগে বলবে ভাই ওদের পয়সাগুলো আগে দে, নিজে ঠিক হবে। আজকে কাজ পাওয়ার জন্য কিছু অর্গানাইজার একে বলে দিচ্ছে, একে বলে দিচ্ছে, এই করবো তাই করবো, পারলে বলে দিচ্ছে যে আমি স্টেজ আমি ওর আমার পিঠের উপর বাঁচাবে ব্যাংক, পারলে তাই করে দেয়।
তো যখন আর্টিস্টরা সবাই একসাথে হই, নিজেরা মন থেকে এক হয়ে অর্গানাইজারকে আঙুল দিতে পারবে, যে অর্গানাইজ করছে সেটা তাকে আঙুল বলতে হবে এগুলো আমার চাই, তো তখন তাকে নিতে হবে। কারণ আর একজনের কাছে যাবে, সেও তো বলবে আমার এটাই চাই, আরেকজনের কাছে যাবে, সেও আমার এটাই চাই, তখন ক্লায়েন্ট যাকে ডিমান্ড করছে তাকেই দেবে অর্গানাইজার, এবং প্রপার জিনিসটা একদম সিস্টেমেটিক ঠিক থাকবে। যতদিন না আমরা সবাই এক হবো, আমরা অ্যাকচুয়ালি আমার মনে হয় জানো তো, আমরা সবাই মুখে মুখে সামনাসামনি হ্যাঁ, পিছনে যত গালাগালি আছে আমরা সবাইকে দিই, একদমই তাই। তো পিছনে গালাগালিটা আমরা সামনে জবে এনে এই সামনাসামনি গালাগালিতে নিজেদের প্রবলেমগুলো সলভ করবো, এবার সবাই সোজা হয়ে যাবে, তার আগে কেউ সোজা হবে না। এই প্রবলেমটা এখন চলছে, আমার পরবর্তী প্রজন্ম ছেলেও যদি মঞ্চশিল্পী হয় সেও এই ফেস করবে, তার পরের জেনারেশন সেও সেম ফেস করবে। নিজেরা ঠিক হতে হবে আগে, রাইট রাইট, নিজেরা ঠিক হলে কিচ্ছু হবে না। ঠিক বলেছিস। সেম একইভাবে বলি, তোকে বলবো যে একজন শিল্পী এবং একজন শিল্পীর অর্ধাঙ্গিনী হিসেবে তোকে এই ফেসটা কিভাবে সামলাতে হয়েছে, মানে কি কি দেখেছিস তুই? অনেকটা। ওটা তো বললোই, হ্যাঁ, ও একটু প্রচন্ড পরিমাণে হাইপার হয়ে গেছে। তার অনেক কারণও রয়েছে। কারণ ও হচ্ছে আমাদের বাড়ির মেন যে ইনকাম আমাদের করে, আমাদের যে টেক কেয়ার করে পুরোটা ওর ওপরে। এরকম অনেকেরই আছে যে তাদের বাড়ির যে মেন সদস্য তারা এই প্রফেশনের সাথে যুক্ত। তা আমি ওকে দেখেছি, আমাদের সম্পর্কের বয়স 9 বছর রানিং। আমি ওকে দেখেছি এইভাবে রাত জাগতে একটা পেমেন্টের জন্য, শোয়ের পেমেন্টে, মানে যেটা অলরেডি আমরা করে ফেলেছি, আমাদের পারফরম্যান্স হয়ে গেছে, সবকিছু ডান। একটা শো নাকি অনেক? একটা না, দীর্ঘদিন 9 বছর ধরে দেখে আসছি, আমি দেখে আসছি। এটা ইউজ টু যে ওর রাত 2:30 3টের সময় এরকম কল আসছে যে আমাদের যে ছেলেমেয়েরা, আগে তো ও যেত, এখন ও খুব কম যায়, তা ছেলেমেয়েরা বলছে দাদা এখনো পেমেন্ট দেয়নি, আমরা দাঁড়িয়ে রয়েছি, একটু বলো। কিছু অর্গানাইজার যারা চেনে তারা হয়তো দিয়ে দেয়, ঠিক আছে। কিছু অর্গানাইজার ছেলেমেয়েগুলোকে দাঁড় করিয়ে রেখে কোথায় চলে যায়, তারা সারাটা সময় 3-4 ঘন্টা ধরে ডান্স করলো, কষ্ট করলো, ওদেরকে ওরকম গাড়ির সামনে দাঁড় করিয়ে যে দাঁড়া আসছি বলে চলে যায়। তারপরে কেউ তো ফোনই তোলে না। তখন ম্যাক্স বলে যে ঠিক আছে তোরা চলে আয়, আমি দেখে নিচ্ছি। এবার সেই ছেলে মেয়েগুলো তো আমাদের ভরসায় যায়, আমাদের তাদের পেমেন্ট করতেই হয়। তখন ও যখন আমাদের কাছে থাকে তখন তো আমরা দিয়ে দিই, সবার কাছে তো সব সময় যে থাকবে অ্যামাউন্ট সেটা তো নেসেসারি নয়। 500 টাকা একটা অনেক বড় ব্যাপার হয়ে যায় তখন। তো তখন আমাদের এরকমও আমি দেখেছি ওকে যে ও অন্য জায়গা থেকে টাকা ধার করে নিয়ে এসছে যাতে আমাদের ছেলে মেয়েগুলো পেমেন্টটা পায়, তাদের সংসারটাও যেন চলে। কিন্তু আমার সংসারটা, আমার প্রেগনেন্সির সময় এমন হয়েছে, আমি যখন 5 মান্থ 6 মান্থ প্রেগনেন্ট, তখন এরম অর্গানাইজার এরম কোনো টাকা দিচ্ছে না, যাদের কাছ থেকে পায় ও রীতিমতো বলছে আমার বউ প্রেগনেন্ট, আমার লাগবে টাকা, দিচ্ছে না। এরম আমরা দেখেছি ফেস। আমার ছেলের অ্যাডমিশন তখন ইমিডিয়েটলি 20,000 লাগবে, এরম দেখেছি আমরা যে আমরা পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে টাকা রয়েছে কিন্তু আমরা আমাদের কাছে সেটা পাচ্ছি না। সুতরাং এই ফেসটা আমরা দেখেছি আমাদের কাছে। কারণ সব অর্গানাইজারদের কাছে এটাই আমার দাবি যে সব বড় বড় আর্টিস্টরা, সিঙ্গাররা তাদের পেমেন্টগুলো পেয়ে যাচ্ছে শোয়ের দিন, কিন্তু সাফার করছে কে ডান্সাররা। ফোনে একটা পেমেন্ট নিয়ে কথা হলো, ফোনে ওখানে স্পটে গিয়ে বলছে 500 টাকা কম নে না। কেন 500 টাকা নিলে কি তোমরাও বড় লোক হয়ে যাবে? খুব আনন্দ পায় বাবা আমার। হ্যাঁ, মানে 500 হয়তো 1000 টাকা কম, এটা রেখে দিই, 500 টাকা কমিয়ে রেখে দিই। কেন ভাই 500 টাকার জন্য 500 টাকা কেন 200 টাকা চাচিং দিলেও এরা যে শান্তিটা পায় মানুষের, বাবা মার হয়তো পেছনে পিন্ডদান দিয়ে এতটা শান্তি পায় জানি না। মানে এটা কি ধরনের শান্তি? ডান্স ট্রুপে থেকে 500 টাকা কেটে রেখে দিল কেন? তোমরা তো আমাদের একটা কথা বলে নিয়ে গেছো। কই তুমি যদি বড় বড় আর্টিস্ট যায় তাদেরকে বলতে পারবে? তাদের তো স্টেজে ওঠার আগে পুরো পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে। স্টেজে ওঠার আগে 24 ঘন্টা আগে, হ্যাঁ 24 ঘন্টা আগে তাদের হয়তো বাড়ি থেকে বেরোনোর আগে পেমেন্ট ক্লিয়ার হয়ে যায়, তবেই আসবে, নালে আসবে। আমরা কোন জায়গাটায় কমতি রাখলাম? আমরা তো আমাদের 100%টাই দিলাম। সব থেকে লাগেজ বেশি যায় আই থিঙ্ক ডান্সারদের, ব্যান্ডদেরও যায় লাগেজ বেশি। কন্টিনিউ আমরা চেঞ্জ করতে থাকি, যেখানে একটা ভালো প্রপার গ্রিন রুম থাকে না, একবার জলে বোতল দেওয়ার পরে সেকেন্ড বার জলে বোতল দিতে গেলে জল শেষ হয়ে গেল, গরমে একটা পাখা থাকে না, আমাদের বলে 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 একটা পাখার আয়োজন করতে হয়। তারপরেও শেষে গিয়ে 500 টাকা রেখে দিই, 500 টাকা কম নেই। ও আবার পরের দিন দেখছি ভাই,
এরকম এক্সপ্রেশন দেখেছি আমরা, দেখি এখনো। 500 টাকাটা রাখ, এই তো পরপর ডেট দিচ্ছি। হ্যাঁ এই তো ভাই, আবার পরের দিনটা একটু ম্যানেজ করে নিস, দেখছি এগুলো আমরা এখনো। ম্যাক্স কিছু একটা বলবি মনে হচ্ছে। না না কিছু বলবো না, ওই নিজেরা ঠিক না, কি বলবো আমি, একা বলে কি করবো? তো এই নিজের এটা কবে ঠিক হবে, এটা ঠিক হবে। গড নোস, এটা এটা গড কোনো ঠিক নোস। হবে না, ঠিক হবে না, এটা কেউ ঠিক করতে পারবে না, গ্যাংগ্রিন আর কি, এটা কেউ পারবে না ঠিক করতে। হয় কেটে বাদ দিয়ে দিতে হবে, হ্যাঁ আর নালে ভাবেই থাকতে হবে পচুক। এটা একদম সত্যি কথা, এটা ঠিক হওয়ার জায়গা নেই। আর সত্যিকার এই ধরনের অর্গানাইজার সত্যি মানে আমি অ্যাজ আ হোস্ট, আমি চ্যানেলের মানে খুব লজ্জা এবং ধিক্কার জানাই। আপনারা 200 টাকা 500 টাকা 400 টাকা একটা শিল্পীর ওপর থেকে চাচিং মেরে এত শান্তি পান না। আমি এবার ঠিক করেছি, এবার যদি আমাকে বলে 500 কম নেই, স্পটে গিয়ে একটা কথা হলো, আমি বলি তোর বাবার শ্রাদ্ধের জন্য রেখে দাও, আমি বলে দেবো সেটা। হ্যাঁ হ্যাঁ, এ আমি অনেক আমি তোমার বাবার শ্রাদ্ধে তোমাকে যদি দিতে হতো, তোমার বাবার শ্রাদ্ধে এই যে দিলাম আমি 500 টাকা, আমি এটা এবার ডাইরেক্ট বলবো। আর আমাকে যারা দেখছেন অর্গানাইজার বলে দিলাম, যে আমাকে একটা কথা দিয়ে যে আমাকে বলে যাবেন যে তোমার সাথে 12,000 টাকা কথা হলো, ওখানে গিয়ে 11,500 টাকা দেবেন বা 200 টাকা কম দেবেন, এটা আমি না যদি ভুলে যাই বলতে, জেনে নেবেন পিণ্ডদানের আপনি, আপনার বাবা আমার জেঠু হন বা আমার দাদু হন, আর সে যদি থেকে থাকেন সে একদিন মরবে, আমি হয়তো যেতে পারবো না, তার শ্রাদ্ধের জন্য আমি 500 টাকা আপনাকে দান করলাম, একদমই তাই, এবং যে মারা গেছেন আমি যেতে পারিনি বলে এখন আপনাকে 500 টাকা দান করলাম, এটা একদম মাইন্ডে রেখে আমাকে কম দেবেন। এইটা ও পুরো সামনাসামনি এই কথাটা বললো। এবার আমাদের কি উচিত, যে অন্য যে ডান্স গ্রুপ যারা আছে তাদের আমাদেরকে সাপোর্ট করা উচিত, কারণ আমরা একটা টিমে কাজ করছি, ওদের ডান্স গ্রুপ আমাদের ডান্স গ্রুপ। এরা কিন্তু দেখবে পরের দিন এই জায়গাটারই সুযোগ নেবে, যে দেখেছো এই কথাটা কিন্তু ম্যাক্স কিন্তু একদম ওপেন টু অল বলে দিল, একদম বলে দিল, দেখলে তো? এটাই হচ্ছে ভুল। আমরা আমাদের সবার পিছনে কাঠি মারি, এরটা ভুল ওরটা ভুল। শিল্পী শত্রু আর কেউ না, না, নিজেরাই, এটা নিজেরাই দাদা, এটা ব্যক্তিগত আমার চিন্তা, এটা লজ্জাজনক খুব। ব্যক্তিগত আমার ভাবনা এবং পাওয়া রিটার্ন। কিন্তু দাদা আমি একটা জিনিসে আমি খুব প্রাউড ফিল করি ভীষণ পরিমাণে, ওটা ম্যাক্সের ওপরে। আমি নিজে খুব রেগে যাই, কারণ আমাদের কনসেপ্ট বলো ড্রেস বলো সবাই সবার থেকে ইন্সপায়ার হয়। আমরা অন্যের গ্রুপের কোনো ভালো বড় গ্রুপ দেখলে তাদের ড্রেস, তাদের কিছু থিঙ্কিং, আমরা কিন্তু যে না আমরা এটা ইউজ করবো, এটা করে দেখি ভালো হয় নাকি। কিন্তু কিছু কিছু ডান্স গ্রুপ আছে যারা ধার একদম কপি একদম পেস্ট বসিয়ে, কিন্তু ক্রেডিট, আমাদের ক্রেডিট চাইও না, বাট তাও একটা হয় না যে না আমরা একে দেখে ইন্সপায়ার হচ্ছি। আমি যেরকম বলছি আমরা বড় বড় গ্রুপ দেখে ইন্সপায়ার হই, কিন্তু এই মানুষটাকে একমাত্র দেখেছি আমি রেগে যাই যে তুমি কেন কাউকে কিছু বলো না, যে ওরা আমাদেরটা কপি করছে, তুমি কেন কাউকে কিছু বলো না। কিন্তু এই মানুষটাকে আমি খালি দেখেছি এ বলেছে করুক, করুক না, সবাই করে খায়, কেউ নিরেখি সবাই করে খায়। আমি রেগে যাই যে তুমি কেন বলো না, আমি বলবো, আমি ফেসবুকে লিখবো। কনসেপ্ট তো আমিও কারো কাছে ইন্সপায়ার হয়ে কনসেপ্ট রেডি করেছি, তা ওর মধ্যে এটা আছে। নিজস্বতা, আমি তো উদয় শঙ্কর নই যে নিজের টাইট আমার নিয়ে নিল। তিনি তো কিছু করেছিলেন বলে সেটা ভাঙিয়ে এত কিছু হচ্ছে, তো আমিও কিছু করবো সেটা ভাঙিয়ে আরো হবে, আমি দেখবো, আমি ভাঙাবো, আমার তো এটা তো ভালো, এটা ছড়াচ্ছে, এটা তো আগের কোনো ব্যাপার না, ট্রেন্ড এটা তো ভালো জিনিস। মানে এটা আমি ওর থেকে মানে ভীষণ প্রাউড ফিল হয় যে ভালো জিনিস। ও এটা ভাবে। এবার ওর ভাবনা থেকে আমি আমার ডিটো কপি করে নেই, কিন্তু আমার কথা হচ্ছে এই জায়গাটা সবাই এক হয়ে যায়, এই জায়গাটা থেকে এক হবে না। তো আজকে আমি কারো কাছ থেকে টাকা পাই বা কেউ কারো কাছে টাকা পায়, সেখানে আমারও যাওয়া উচিত না, কিংবা এটা সবাইকে জানাই। আমি আমার ইউনিয়নকেও বলবো আমি এটা, যে আমাদের ডান্সের যারা লিডার আছে বা ট্রুপ চালায়, অনেকগুলো ট্রুপ তো আমাদের আছে, এদের একটা আলাদা একটা সেপারেশন করতে, তাহলে আমরা বুঝতে পারবো কোন অর্গানাইজারের কাজ দিয়ে, তাদের একটা আলাদা গ্রুপ থাকলে মধু একটা ডান্স ট্রুপ, এটা সবাই তো এরা বললো যে আমি কিন্তু এর কাছে একটা টাকা পাই, আমি এর কাছে একটা টাকা পাই, যেটা আমাদের ডান্স গিল্ডে এটা আলোচনা হয় একটা, সেরকম আমি বলবো আমাদের একটা আলাদা একটা উইংস করতে, এটা আমি রিকোয়েস্ট আমার ইউনিয়নের কাছে, যে ডান্সারদের বা ডান্স ট্রুপ লিডারদের, ডান্সারদের না, ট্রুপ লিডার 3 জন হোক 4 জন হোক 5 জন হোক, কারণ 3 জন ট্রুপ লিডার মানে ওখানে কিন্তু 20 জন 30 জন ডান্সার আছে, গ্রুপটা 30 জনের ভাবতে হবে, 3 জনকে ভেবে লাভ নেই। যখনই 3-4 জন পাবো, তো আমরা কারো কাছে গেলাম, তো টাকা পেলাম না, এটা যখন আমরা নিজের আলোচনা করবো না, তো যখন জানবো ওখানে গিয়ে টাকাটা পাই, নেক্সট আমি বলতে পারবো। অন্তত অনেক সময় আমরা জানতেই পারি না, হয়তো পেলাম তারপরে ও বললো যে আমিও পাই। তো আমাদের যদি একটা আলাদা উইংস করে দেওয়া হয়, করে ডান্স গ্রুপ লিডারগুলো যদি এক জায়গায় থাকে, তাহলে এটা খুব উপকার হয়, যে কে কোথায় যাবে না যাবে, অন্তত হয়তো 100% সংঘবদ্ধ হবে না, কিন্তু 20% সংঘবদ্ধ হলেও আলটিমেটলি লাভটা কিন্তু আমাদের,
একদমই মাথায় রাখতে হবে আমরা কিন্তু মিউজিশিয়ানদের মতন প্রথমে যাই এবং মিউজিশিয়ানরা যখন লাস্টে ফেরে আমরা শেষে কিন্তু আসি। লাস্টে ফেরে। একদমই তাই। ওরাও কিন্তু সিঙ্গেল একটা সিঙ্গার, তারা কিন্তু পার্সোনাল আর্টিস্ট, তাদের একটা পেমেন্ট যদি আটকে যায়, তাদের সিঙ্গেল পেমেন্ট আটকায়, তাদের পরেরটা ম্যানেজ হয়ে যাবে। কিন্তু আমরা কিন্তু সিঙ্গেল পেমেন্টে করি না কখনো, আমাদের একটা গ্রুপ, পুরো যখন টাকাটা একটা বড় টাকা যখন আমরা নিই, তার মধ্যে গাড়ি আছে, তার মধ্যে 7জন 8জনের পেমেন্ট আছে, তার মধ্যে ড্রেস আছে, তার মধ্যে খাওয়া দাওয়া আছে, ওটা হচ্ছে পুরো টাকাটাই আমার। একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল আর্টিস্ট, তার 20-50 হাজার টাকা তার একার, আমার যদি 50 হাজার টাকা পেমেন্ট হয়, আমার 50 হাজার টাকা আমার একার না, যেটা মিউজিশিয়ানদের ক্ষেত্রেও তাই। একদম। তো আমাদের এই ক্ষেত্রে এগুলো বেশি ভালো হয়, কেননা আমরা আটকালে অনেক আটকে যাই না। আমাদের 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 একটা ইন্ডিভিজুয়াল আর্টিস্ট যদি পয়সা আটকায়, সে শুধু অর্গানাইজারকে বলবে, তাকে প্রশ্ন করার কেউ নেই। কিন্তু আমাদের যদি পেমেন্ট আটকায়, আমাদের প্রশ্ন করার জন্য আমাদের ট্রুপ মেম্বার রয়েছে, তারা প্রশ্ন করবে আমি কেন টাকা পাচ্ছি না। তো এইটা উনি করলে খুব ভালো হয় যে একসাথে আমরা অন্তত যেসব লিডাররা আছি, কাজ করছি যারা, তারা এইটুকু জানতে পারবো কে কার কাছে কত টাকা পায়। হয়তো আমি কাজ, আমার কেউ টাকা পেলে আমি সেই কাজটাই গেলাম, কিন্তু আমি তাকে গিয়ে একবার বলতে পারবো তুমি ওর টাকাটা দিচ্ছ না কেন। যখন 5 টাকা থেকে বলবো, যদি 10,000 জায়গায় 2,000 দাও, সেটাও কিন্তু লাভ। 10,000 চলে যাওয়ার থেকে যদি 2,000, সেটা লাভ। তো আমি 100% সঙ্গবদ্ধ হওয়াটা অসম্ভব ব্যাপার, যদি 20% যদি এভাবে কাজে এগোয়, তাতেও কিন্তু একটা হেল্প হয়। আমার মনে হয় এটা করা উচিত। একদম একদম। আর এটাই বলবো, এই যে অলি বলছিল এবং ম্যাক্স বললো যে না, যদি স্টেপটা ইউজ করছে কোনো একটা হুক স্টেপের জায়গায় সেটা কপি করছে, যারা ম্যাক্সকে ফলো করো তাদের উদ্দেশ্যে আমি আমাদের চ্যানেল থ্রু এই বার্তাটা দিতে চাই, শুধু হুক স্টেপ ফলো করো না, একটা মানুষের চিন্তাধারা, একটা মানুষের অভিব্যক্তি করলে পুরোটা কপি করো। খারাপ দোষ সবার মধ্যেই থাকে, মানে খারাপ আর ভালো, ভালোগুলোকে নাও। এই যে মেরুদণ্ড সোজা করে নিজের ইন্ডাস্ট্রির জন্যে, নিজের ডান্সারদের জন্যে আজকে ও মুখ ফাটাচ্ছে, বুক ফাটাচ্ছে, তো তোমরাও একটুখানি সাপোর্ট করো। শুধুমাত্র নিজেদেরকে একটু বেশি কামিয়ে নিলাম, একদিন একটুখানি বেশি ভালো খাওয়া দাওয়া হবে, বা একটুখানি বেশি 4টে সেলফি আপলোড হবে ফেসবুকে যে আমি অমুক অনুষ্ঠান করতে যাচ্ছি, তমুক অনুষ্ঠান করতে যাচ্ছি, তো এটাকে প্রতিহত করতে হবে। জীবনে আগে না বলাটা উচিত, একদম। আগে না বলাটা উচিত। তো সেই জায়গা থেকে সবাইকে বলবো যে সবাই সঙ্গবদ্ধ হও। আমরা শিল্পী, শিল্পী সত্তাকে কোনোদিনও সাপ্রেস করা যায় না। অনেক অনেক সিঙ্গার, অনেক অনেক শিল্পীর সাথে জীবনে প্রচুর অনেক অনেক অন্যায় হয়েছে, কিন্তু শিল্পীর জায়গাতেই থাকেন। একটা জিনিস বলবো, যেটা আজকের পর থেকে অনেক বেশি, এই বলাটা আরও বেশি বুস্ট আপ করবে তোদেরকে। আমাদের প্রত্যেকটা আর্টিস্টেরই তো লাইফে বুস্ট আপটা দরকার, জোশটা দরকার। তোদের ঠিক যেখানে বসে আছিস তার পেছনে কি দেখতে পাচ্ছিস তোরা? ওই স্টুডিওর দেওয়াল দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছিস না তো? কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছিস? কোনো ভিড়কে দেখতে পাচ্ছিস? না। আছে কিছু? না না। কোনো কম্পিটিটরকে দেখতে পাচ্ছিস? কপি কোনো কম্পিটিটরকে দেখতে পাচ্ছিস? না, কেউ নেই তো, এখানে ফাঁকা। ফাঁকা। তো এই জীবনে খাওয়া লাথি বলে না, কিক পড়ে, যখন মানুষ কিক পড়ে, বৈজ্ঞানিকভাবে যে মানুষটার পেছনে কিক পড়ে, লাথি পড়ে, সেই মানুষটা এক হাত হলেও সামনের দিকে এগিয়ে যায়। তাহলে কত কিক পেছনে খেয়েছিস যে এমন জায়গায় এসে দাঁড়ালি যেখানে পেছনে কোনো লোকই নেই, তোরা এগিয়ে চলে এসেছিস। আর যারা কিক মেরেছে তারা পেছনের দিকে চলে গেছে। তার জন্যই আজকে এই পডকাস্ট চ্যানেলের ফ্রেমে তোরা দুজন বসে রয়েছিস, আর কেউ নেই। বাহ, এটা ভালো লাগলো। থ্যাংক ইউ। এটা বেশ Thank you, বেশ। peaceful লাগলো। মজা পেলি তো? হ্যাঁ। একদম। তো এবার একদমই সরাসরি অনুষ্ঠানের একদমই শেষের পর্ব। আর আমরা এরকম ধরনের আলোচনা করলে আলোচনার তো হ্যাঁ, এই আলোচনা শেষ হবে শেষ না। নেই। জিলেপি, জিলেপি, না মাথা থাকবে না হ্যাঁ, লেজ থাকবে। একদম, একদম, ঠিক একদম। আছে, খুঁজে পাওয়া যাবে না। তো আজকে তোরা এসেছিস, আবারও বলবো খুব ভালো লাগছে। তোরা আমার অনেক কাছের, এবং আমি চাইছিলামই যে ডান্সারদেরকে নিয়ে একটা পডকাস্ট হোক, মানে যারা ডান্সটাকে ডান্সের মতন করে দেখছে, ডান্সটাকে একটা শিক্ষা হিসেবে দেখছে, ডান্সটাকে রুজিরুটি তো অবশ্যই, আগে আমার প্যাশন, দেন আমার প্রফেশন, তাই তো হওয়া উচিত। একদম। যারা আজকের তারিখের মঞ্চ জগতের হোক বা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির হোক, যারা আজকের তারিখ অবধি টিকিয়ে আছেন, তাদের সবারকেই জিজ্ঞাসা করলে তারা আগে বলবেন যে অর্থ তো দরকার আছে, কিন্তু তার আগে প্যাশনটা জরুরি। হ্যাঁ। তো
আরও একটা জিনিস জানার ছিল, এই যে তোর কোরিওগ্রাফিটা তোর মাথায় ঢুকলো কবে থেকে? কোরিওগ্রাফির যে তোরা এখন দুজন মিলে কাজ করছিস, প্রচুর কাজ, আমি তো অনেকটাই ফলো রাখি এবং আমি নিজেও বলি, আমি যেটা আমাদের রুডি রকার্সে পিকনিক হয় সেখানে মাইক হাতে নিয়ে এটাই বলেছিলাম যে একজন কোরিওগ্রাফারও একজন দক্ষ ডিরেক্টর। কারণ চিত্রনাট্যকে চোখের মাধ্যমে দেখা, মনের মাধ্যমে দেখা একজন ডিরেক্টরেরই কাজ। ডিরেক্টরের কাজ শুধুমাত্র অ্যাকশনে বলা নয়, কখনোই না। হ্যাঁ, তো ক্যারেক্টারাইজেশনটা দেওয়া, তো ওই জায়গাটা, ওই দর্শনটা আমি খুব মানি। একটা কথা আছে, ওয়ার্ল্ড ইজ আ স্টেজ, লাইফ ইজ আ ড্রামা, উই আর অ্যাক্টর, গড ইজ ডিরেক্টর। এটা মানতেই হবে। আমরা যে প্ল্যাটফর্মে, আমরা রঙ্গমঞ্চতে সবাই দাঁড়িয়ে রয়েছি, আমরা জাস্ট লাইক অ্যাক্টিংই করছি। তোর এই মাথা নাড়ানো, আমার এই বলা, ওর ওই হু হু করা, সবটাই একদম। কিন্তু একটা সুতো বাঁধা আছে, কাঠপুতলি যিনি হাতে করে নাচাচ্ছেন, তিনি হচ্ছেন ডিরেক্টর। তো একজন ডিরেক্টর হিসাবে, মানে তোর এখনের ভাবনায় বলছি, এখন কোরিওগ্রাফির ভাবনা থেকে বলছি, কোরিওগ্রাফি মানেই শুধু ডান্স স্টেপ তুলিয়ে দেওয়া নয়, ক্যামেরার অ্যাঙ্গেলটাও বোঝা, 80 mm কি বোঝা উচিত, 35 mm কি বোঝা উচিত, ক্রপ সেন্সার কি বোঝা উচিত, একদম। তো কোন ফ্রেমে কি ভাল লাগছে, এইটা যদি বলিস, মানে কিভাবে কি করবি, মানে ডিরেক্টোরিয়াল জায়গা থেকে প্রত্যেকের আলাদা ভাবনা আছে। 100 কেউ 50 mm দিয়েও শট নিচ্ছে, একদম, কেউ 80 দিয়েও শট নিচ্ছে। টেকনিক্যাল জায়গায় আমি যাচ্ছি না, কিন্তু একটা ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে তার পেছনে কি জরুরি, কাস্টিংয়ের কথা বলছি না, কি কাজটা করলে একটা কন্টেন্ট জোরদার হয়। সবচেয়ে আগে দেখো টিম ওয়ার্ক, মারাত্মক। টিম ওয়ার্ক মানে একটা টিমটা সবাই সমান কাজ করবে গুছিয়ে। এবার যখন আমি টিমটা খুব শক্ত হয় না, পুরো টিমের চিন্তা ভাবনায় একটা নতুন কিছু তৈরি হয়। ধরো আমি মেন কোরিওগ্রাফার, আমার মাথায় একটা চিন্তা আছে, ধরো আমি তোমায় দেখছি, তুমি একটা টুপি পরে রয়েছো, পাল্টি পরে রয়েছো, এবার আমার পাশে যে একটা টিম, সে বললো সম্রাটদা না, আর এই কস্টিউমের সাথে রেড টুপিটার জায়গায় একটা ব্ল্যাক বা হোয়াইট টুপি হলে ভালো হতো। এইটা হচ্ছে টিম ওয়ার্ক। মানে আমি তোমায় দেখলাম, দেখতে ভালো লাগছে, আমার এইটুকু দরকার। এই একটা ভালো কন্টেন্ট হওয়ার পিছনে সবার আগে দরকার টিম ওয়ার্ক। প্রত্যেকটা কাজে যে টিমটা যা নিয়ে কাজ করছে, তাকে সেই জায়গায় তার এফোর্ট, মানে পুরোপুরি এফোর্ট দিয়ে 100% দিতে হবে। সবাই যখন 100% দেবে, ওই কাজটা ভালো হবে একদমই। আর দু একটা এরকম পয়েন্ট। আর তারপরে মেন তো এটাই, লোকেশন। সবকিছু আমি সবার কি বললাম, টিমটা যে লোকেশন যে দেখবে, সেও কিন্তু টিমের মধ্যে একজন। প্রত্যেক টিমের মানে ধরো কারো ক্যামেরার দায়িত্ব, আমার কোরিওগ্রাফি দায়িত্ব, কেউ কস্টিউমের দায়িত্ব, কেউ লোকেশনের দায়িত্ব, কেউ প্রোডাকশনটার পুরো দায়িত্ব। প্রত্যেকের কথা বলছি, প্রত্যেকে যখন 100% দেবে, তার মধ্যে সব কিছু আছে, মানে যে গানটা বানাচ্ছে তারও 100%। সে যখন প্রত্যেকে সব কিছু দেবে, তখনই সেই জিনিসটা, সেই কাজটা ভালো হতে পারে। সবাই যদি একটু ডেলিভারি কোথাও দিয়ে দেয় না, সেই কাজটা ডাউন হয়ে যাবে, সেই জায়গাটা ডাউন হয়ে যাবে। আর একটা কাজ মানে পুরো কাজটা এরকম, মানে পুরো এরকমই হয়। একজন ঝুলিয়ে দিল মানে এরকম ঝুলে গেলে সেটা একটু এরকম কাত হয়ে যাবে, তখন আর ওটার ব্যালেন্স থাকবে না, আর ভালো লাগবে না। একদম। তো আজকে কোরিওগ্রাফি করতে এসে কি শিখলি? কিছু শিখিনি, শিখছি এখন। ওই কি শিখছিস আর কি? শিখেই যাচ্ছি, জানি না কি শিখলাম, শুধু শিখি, কিচ্ছু জানি না তো। এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি। তোমার আমার ছেলের তখন অন্নপ্রাশন, একদম অগস্টে অন্নপ্রাশন। তা অন্নপ্রাশনের 10 দিন আগেও বলছে আমি কি বলে নর্থ বেঙ্গল শুটে যাব। তো তখন জাস্ট ও কোরিওগ্রাফির লাইন স্টার্ট করেছে। আমি বলছি তুমি এই 10 দিন বাকি আছে, তুমিও গেছিলে অন্নপ্রাশনের ছেলে, তা যথেষ্ট লোকজনের একটা আয়োজন ছিল। আমি বলছি আমি কি করে সামলাবো, কি করবো, এটুকুনি বাচ্চা নিয়ে আমি কিছুই করতে পারবো না, তুমি কেন যাবে? এবার আই থিঙ্ক সেটা ফ্রি অফ কস্টে ছিল, আই থিঙ্ক, আই ডোন্ট নো, মানে বলছি এটা কাজের জন্য, হ্যাঁ সেটা বলি, আমি বলছি, সেটাই আমি বলছি। মানে সেখানে এবার আমি বলছি তুমি কেন যাচ্ছ?
তো বলছে আমি শিখতে যাচ্ছি। ও এখনো তাই, ওর আউটডোর শুট হোক বা কোনো জায়গায় শুট, সব জায়গায় তো অ্যাসিস্ট্যান্ট লাগে না, আউটডোরে তো নেয়ই না, তো ও বলে আমি শিখতে যাচ্ছি। ওর এই কোয়ালিটিটা খুব ভালো লাগে আমার, যে এখন শিখতে ওটা তো শিখতে তো পয়সা লাগে, তার পরিবর্তে ও যদি না পাই শিখতেই শেখারও কোনো গেছিল, কিছু হয়নি। সত্যিই তাই। ও এসে ও মানে এত হ্যাপি ছিল, ওর মাথায় ছিল না ওর ছেলের অন্নপ্রাশন, ও এসে বলছে আমি কি কি শিখেছি দেখো, আমি কি কি করেছি দেখো। তা তবে এখনো কোরিওগ্রাফি শিখছি, কিচ্ছু জানি না। যদি কোরিওগ্রাফিটা 100% হয় তো আমি হয়তো 0.0000001% হয়তো জেনেছি, হয়তো, তাও নিজে শিওর নই। বাদ বাকিটা এখনো পুরো শেখার পর্যায়ে। এটা মানিস, সেটা তুই মানিস। কিছু স্পেসিফিক ওয়ার্ড জীবনের চলার মোড়টা ঘুরিয়ে দেয়। হ্যাঁ, সে তো ঠিক। আমার আমার স্পেসিফিক ওয়ার্ড অ্যাকচুয়ালি কি বলতো, ওয়ার্ড আমি যখন প্রথম নাচ মানে এই যখন স্টেজ শুরু করি তখন অনেক সেলিব্রিটি সিরিয়াল করে, সিনেমা করে, সবাই সেলিব্রিটি, তারা তাদের জায়গায় বড় আর্টিস্ট, তো তাদের সঙ্গে অনেকের সঙ্গে পিছনে এসেছি আমি। তো আমার খুব ইচ্ছাও তখন আমি এদের পিছনে নাচবো না, আমার তখন থেকে ইচ্ছা যে আমি এদেরকে নাচাবো। তো আমি অলরেডি একটা প্রদীপ যেখানে তেল দেওয়াই ছিল, তারপরে সবচেয়ে বড় কথা তো সুযোগটা তো কেউ দেয় না, দিতে চায়ও না। তো প্রথম আমাকে দেবলীনা দিল, কয়েকটা গান করলাম, কভার, ইন্ডিপেন্ডেন্ট কাজ করি। তারপরে তোমার আর আকাশদার ঘ্যান গানের, সেই সময় ঘ্যান গানেরই ছিল, ঘ্যান গানেরই বলে ওটাকে, কি করছিস, তখন ওটা আমার কাছে ঘ্যান গানেরই লাগলো, মানে আমি পুরো ঢুকিনি ব্যাপারটাতে, ঘ্যান গানেরই লাগতো। আমি কিছু কিছু ভিডিও প্রথম কভার পাঠিয়েছি, তোমাকেও পাঠিয়েছি। আকাশদা তখন কাজ করছে ভালো ভালো, গালাগালি নাম্বার তোকে দিয়েছিলাম, রাজীব কুমারের নাম্বারও দিয়েছিলাম, নাম্বার তুমি দিয়েছিলে, ধরছেই না আরো কিছু। ডান্স মানে কিন্তু কোরিওগ্রাফি মানে ডান্স করানো নয়, ওই আস্তে 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 ঘষতে আগুনটা লেগে গেছে, ভালো কিছু করবোই। তারপরে দেখলাম যে কিছু কিছু গান যখন নিজে করছি, এখন আমি সবচেয়ে বড় কথা, আমি এতগুলো গান করেছি, আমি এখনো এমন একটা গান আমি, তুমি বলো যে তোমার কোন গান সবচেয়ে ফেভারিট, আমি বলতে পারবো না তোমায়, আমার কোনোটাই ভালো লাগেনি। আমি আলটিমেটলি ভিডিওটা করার পরে হয়তো ভিডিওটা স্যাটিসফাই করে ভিডিও করলাম, কিন্তু ভিডিও করার পরে আমি প্রচুর ভুল দেখেছি, যেগুলো আরো ভালো করা যেত। এই আরো ভালো করার জন্য এখনো প্রচুর ঘষতে হবে আমার, সাংঘাতিক ঘষতে হবে, মানে একদম পুরো পাতলা করে দিতে হবে ঘষে, তারপরে গিয়ে কিছু ভালো কিছু করতে পারবো। জানি না ভালো কিছু কবে করতে পারবো, আদৌ করতে পারবো কিনা, তবে চেষ্টা আছে খুব একদম ভালো কিছু একটা করার, ইন্ডাস্ট্রি কিছু ভালো একটা দাও। চেষ্টাটাই করে যা, একদিন ঠিক সফল হবি, একদম হবি। এটাই আশীর্বাদ দেখো, এটা খুব ইচ্ছা আছে ভালো কিছু করুন, একদম হবি। তো এবার যে প্রশ্নে যাব, তোরা দুজনেই ডান্সার, 9টা বছর বউ তোকে কিভাবে নাচালো? সহ্য করলাম, তাই। হ্যাঁ, তুই সহ্য করলি, ও সহ্য করলো। প্রথমত আমি মানুষটা খুব ভালো, আর তারপর হচ্ছে 9টা বছর আমি আমার কাছে ইনভলভ করে রেখেছিলাম, আমার প্রতি বেশি নজর দিতে পারিনি, আমার ডিস্টার্বেন্সগুলো দেখতেই পারিনি, আমার কাজেই আমি ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, অন্য জায়গায় মাথা চাওয়া দিতে পারে, আমাকে দেখবে কখন, যখন সময় পাবে তখন, তো আমি তো আমার কাছেই ঢুকিয়ে রেখে দিয়েছি, এই জন্য কিছু বলতে পারিনি। সবচেয়ে বড় কথা হচ্ছে ও আর আমি খুব ভালো ফ্রেন্ড, ও আর খুব ভালো ফ্রেন্ড সবার আগে, তার জন্য ওর আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। তো আর ও খুব ভালো পার্টনার, ও খুব বোঝে আমায়, মানে আমি কি চাইছি। আগের দিন একটা শুটিংয়ে এরকম হঠাৎ করে একজন বললো, যারা ছিল তার গার্জিয়ান বললো, ম্যাক্স তোমায় কতটা বোঝে দেখো, তোমার দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কতটা, তুমি জাস্ট ওকে বললে ইশারায় ও বুঝে গেল কি করতে হবে। তো ও আমাকে খুব বোঝে, এটা খুব ভালো ওর গুণ। আর আমি তো, আর যখন বোঝে না তখন কি করে? না, সেরকম পরিস্থিতি হয়নি। সত্যি বলছিস? হ্যাঁ, সেরকম পরিস্থিতি। আর শোনো, ওইটুকু তো অলির এক্সপ্রেশন অন্য কিছু বলছে, ওইটুকু ছোটোখাটো তো হতেই থাকে, মানে সব জায়গাতেই হয়, ওটাকে ধরার মানে কোনো কিছু মনে রাখার মতন কিছু হয়নি, বুঝেছো। আর তারপরে হচ্ছে কাজ হচ্ছে আমার খুব ভালো অ্যাসিস্ট্যান্টও, মানে আমি এখনো পর্যন্ত আমি যত শ্যুট করেছি, আমি যতগুলো সিনেমাও করেছি, আমি কখনো আমার কোনো জায়গা থেকে আলাদা করে অ্যাসিস্ট্যান্ট নামতে হয়নি, ও একাই এতটা ম্যানেজেবল, সুন্দর করে শুধু আমি ওকে শুধু বুঝিয়ে দিই আমি কি চাইছি, আমার মাথায় আমি এই ছবিটা দেখতে পাচ্ছি, আমি এই ছবিটা চাই,
এবং ও সুন্দর করে সেটা বুঝিয়ে আসতে পারে। এবং যার জন্য যাদের সঙ্গে আমি কাজ করি, যেসব আর্টিস্টের সঙ্গে, সেলেবদের সাথে আমি কাজ করেছি, আমার থেকে ওর সঙ্গে সম্পর্ক বেশি ভালো, কারণ আমি তো এলসিডির সামনে, ও হচ্ছে আর্টিস্টের সঙ্গে, এবং ওটা খুব ভালো ম্যানেজ করতে পারে সুন্দর করে। আর ধর মানে রান্না বান্না বা তোর অন্যান্য জিনিস রান্না বান্না ও ভালো রান্না করে, কিন্তু আর মানুষ তো সবসময় ভালো রান্না হবে, ও তো 5 স্টার কুক না যে সবটাই ভালো হবে। এটা ভালো, আমি ডাইরেক্ট বলে দিই তো কুকুর সামনে খাওয়ার জিনিস করে, আমি কেন খাবো? কিরম সেগুলো, মানে কিরম টাইপের হয়ে যায়, কিরম টাইপের করে যেগুলো তোর অপছন্দ, ভালো লাগে না খেতে? তুই এমনিতে খাদ্য রসিক, আমরা হ্যাঁ, সবাই খাদ্য জানি। রসিক। ও ভীষণ খাদ্যরসিক। মানে ধরো ও পারে না মুগ ডালটা, মাছের মাঝে মুগ ডালটা পারে না, মানে ওটা আজ পর্যন্ত যতবার করেছে ওটা খারাপ হয়নি, ওটা জঘন্য হয়েছে। এইটা বাজে কথা ওর কাছে, বাট ওর ফ্যামিলির কাছে কিন্তু নয়। ওরা কিন্তু আমার বলেছে কাছে ভালো বলেছে তোমার মুখ ডাল, আমাকে আমার খারাপ না, আমার জঘন্য আর লেগেছে। আমার করা বেস্ট ডিশ। আর ওর করা বেস্ট ডিশ আমার দারুণ লাগে ফাটাফাটি, সেটা হচ্ছে বিরিয়ানিটা অসাধারণ বানায়। সেটা আমি খেয়েছি। এবং বিরিয়ানিটা আমি বাইরে খেতে আমার ভালো লাগে না, ও এত সুন্দর বানায়। থ্যাংক এবং যদি আমার ওর উপর কোনো ফাটাফাটি কোনো হয়তো রাগ হবে, খুব মেরে পড়ে এরকম একটা রাগ হয়ে গেল, আমি ঘুষি মেরে দেবো, ওইটা আমার সামনে বিরিয়ানি নিয়ে দেয়, চুপ হয়ে যাবো। মানে আর ম্যাক্সের মাটন খাওয়া, মানে যেটা আমি জানি, ম্যাক্সের মাটন খাওয়া মানে মোটামুটি 1 কেজি মাংসে মোটামুটি 550 তেল। এখন খাই না, এখন mutton খাই না এখন। একদম মানে কন্ট্রোল, এখন একদম মানে অল্প আমি 1-1.5 কেজি মাংস খাওয়া কোনো ব্যাপার ছিল না। হ্যাঁ মানে লাস্ট মনে হয় সন্দীপনদার বিয়েতেও ওদের নিয়ে, ওকে আর ম্যাডিদাকে নিয়ে একটা বেশ হইচই কাণ্ড লেগে গেছিল, ক্যাটারিং এর ছেলেরা চলে এসেছিল ওদের দেখতে, মানে অনেকটা খেয়ে- কম্পিটিশন। অনেকটা খেয়ে। competition না কি করছিল কি জানি, 1 কেজি ওরা মতো কিছু মাংস একটা খেয়ে করছিল। এ 1 কেজি, ম্যাডিদা 1 কেজি। ম্যাডিদা ওদের তুমি খুঁজেছে শুনলে আমার, তুমি ক্যানাডা। কি 4 পা না 2 পা চল পা। খেয়েছিস? মানে মাটন মাটন, ওটাই তো বলছি, হ্যাঁ, 4 পা না 4 4 পা। পা জন্তু না 2 পা? 4 জন্ত, মানে পরের দিন ক্যাটারিং খুঁজেছে মানে আবার। খুঁজেছে ওদেরকে, ওকে আর দুই ছেলে ম্যাডিদাকে, কই? যে ওরা কোথায় গেল। তো যাই হোক, দারুণ জমে উঠেছে ফাটাফাটি আড্ডা। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ঘরের বউ হলে এটাও খুব একটা ফেসিলিটি। ম্যাক্সকে কিন্তু আমরা জানি না, ম্যাক্স কিন্তু 2টো পেমেন্ট হচ্ছে, এক ডিরেক্টরিয়াল জায়গা থেকে ডিরেক্টরের পেমেন্ট, দ্বিতীয় হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পেমেন্ট। এবার কে কার পেমেন্ট নেয় এটা আমরা জানি না। হ্যাঁ, এটাও লাভ, ঠিকই বলেছো, এটা তো লাভই। ট্রু। আরও একটা বিষয়, রুডি রকার্সের পিকনিকে আমরা প্রচুর অ্যাটেন্ড করেছি। রুডি রকার্সের পিকনিক মানে আমাদের কাছে বছরের একটা সেই হই করার দিন, যেদিনকে আমরা ফাটিয়ে মজা করি, গান বাজনা করি, নিজেদেরকে নিজেরা অনেক উইশ করি, নিজেদের অনেক উন্নয়নমূলক কথাবার্তা বলি। তো যারা ভিউয়ার্স আছেন, আমাদের মিউজিশিয়ান বন্ধুরা আছেন, সমস্ত ভিউয়ার্সকে তো আমরা পাবো না একটা টাইমে। আমি এখনই এটা ডিক্লেয়ার করে দিতে চাই, যদিও আমরা ডেটটা ঠিক করিনি। ডেটটা আমরা আমাদের হিডেন চ্যাপ্টারের ফেসবুক থেকেও ক্রিয়েট করব, মানে রিলিজ করব, এবং ইউটিউব চ্যানেলের কোনো একটা জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন। পরের বারে হিডেন চ্যাপ্টারের তরফ থেকে যারা আপনারা আমাদের ভিউয়ার্স, আমাদের রুডি রকার্সের পিকনিকে সবাইকে চাই। আর এই পডকাস্টে ম্যাক্সের নাম্বার আমি ব্যক্তিগতভাবে দিয়ে দেবো ডেসক্রিপশনে। একদম সবাইকে চাই, সবাই আসবেন, সবাই একসাথে প্রচুর আনন্দ করব, কারণ রুডি রকার্সের পিকনিক মানেই আলটিমেটলি আনন্দ। ফাটাফাটি একটা আনন্দ, আনন্দের একটা সীমা থাকে না। খাওয়া দাওয়া। হ্যাঁ, মানে অন্য পিকনিকে কাউকে আমি দোষারোপ করবো না, আমাদের পিকনিকে, রুডি রকার্সের পিকনিকে এটা হয় না। অফুরন্ত খাওয়ার, মানে খেয়ে তারপরেও শেষ হচ্ছে না, একদম একটা অদ্ভুত বিষয়। প্রচুর, মানে এমন প্রতিবারের পিকনিকে গেছে যে আমরা খেতে পাচ্ছি না, তারপরেও খেতে হচ্ছে, মানে দাদা একটু নাও, দাদা একটু নাও। এটা একটা খুব ভালো লাগার জিনিস, এবং ওই দিনটা আরও বেশি মাথায় থেকে থাকে যে আমরা সবাই একসাথে এক জায়গায় সংঘবদ্ধ হতে পারি। তো আবারও বললাম, সবাইকে সাদর আমন্ত্রণ। ডেটটা
আমরা যবে করব আসছে বছর, তবে আমরা আমাদের হিডেন চ্যাপ্টারের চ্যানেল থেকেই ডেটটাকে আমরা উল্লেখ করে দেবো, এবং ম্যাক্সের অলি একটা ছোট্ট কি বলবো আমরা বাইট নিয়ে আমরা সেটাকে একদম, একদম। ছড়িয়ে দেবো। এটা আমাদের হিডেন চ্যাপ্টারের দায়িত্ব। একাধিক অনেক কাজ করলি, কি কাজ করলি আমরা সবাই জানতে চাই। কাজ তো আরো অনেক করতে হবে, অল্প কিছু কাজ করেছি সেগুলো একটু বলি। আমি দুটো মেগা করেছি, মেগা সিরিয়াল কোরিওগ্রাফি করেছি, যে সান টিভিশন, সান টিভিতে একটা হচ্ছে নয়নতারা, একটা মেগা সিরিয়াল হচ্ছিল, এখন আর হয় না ওটা। আর একটা হচ্ছে আর একটা সোহাগে আদরে, ওটা এখন রানিং চলছে সান টিভিতে। আর একটা হিন্দি সিনেমা করেছি, হিন্দি সিনেমাটার নাম হাম সচ দ্য মিউজিক্যাল। আমাদের অন্বেষা নায়িকা ছিল, অন্বেষা হ্যাঁ, সিঙ্গার, আমাদের যে সিঙ্গার। আর তোমার বাংলা সিনেমা করেছি, ভর্গ বলে একটা বাংলা সিনেমা করেছি, যেখানে সৌরভ দা ছিল। মানে এটা কি কোরিওগ্রাফি করেছি? কোরিওগ্রাফি মানে এখন পর্যন্ত কোরিওগ্রাফি করেছি। আমার ডিরেক্টর হওয়ার ইচ্ছা অনেক, ভালো কোরিওগ্রাফার হওয়ার ইচ্ছা আছে আমার। আর বাঞ্ছারামের মেজবাড়ি বলে একটা সিনেমা করেছি। আর একটা বড় সিনেমা করেছি, অনেক কাস্ট ছিল যেখানে, সেটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল, যেখানে আমাদের ঋতুদি ছিল, পাওলি ধাম ছিল, তারপরে সায়নী ঘোষ ছিল, তারপরে দেবাশিস দা ছিল, কৌশিক গাঙ্গুলি ছিল, তারপরে ইন্দ্রনীল দা ছিল, এক্স্যাক্টলি, হ্যাঁ, আর চান্দ্রেইদি ছিল, মুম্বাই ইন্দ্রনীল দা। মানে আমাদের যে ডিরেক্টর যে ছিলেন, ডিরেক্টর হচ্ছে রামকমল মুখার্জি, উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া বিনোদিনী যে এই সিনেমাটা ভালোই ছিল। মানে বাঞ্ছারামের মেজবাড়িতে আমাদের হিডেন চ্যাপ্টারের তাপসদা মিউজিক করেছিল, আমি একটা গানই করেছিলাম। মিউজিক, আর প্রচুর মিউজিক ভিডিও করেছি, আমি প্রায় 700-800 মিউজিক ভিডিও করেছি ইন্ডিপেন্ডেন্ট আর চ্যানেল নিয়ে। তার মধ্যে ভালো চ্যানেলের মধ্যে রয়েছে আমাদের টাইমস মিউজিক বাংলা, সারেগামা কারভা, বাংলা টি সিরিজ, আশা অডিও, আর আর এগুলো ভালো ভালো চ্যানেল আমাদের, এগুলো করেছি। আর প্রচুর ইন্ডিপেন্ডেন্ট মিউজিক প্রচুর করেছি আমি, কভার সং অ্যান্ড নিউ সং অনেক করেছি, প্রায় হিসাব করলে 500-600 তো আমার আছেই মিউজিক ভিডিও করেছি আমি। সবাই আমাকে ইন্ডাস্ট্রিতেও বলে যে মিউজিক ভিডিও যদি কেউ করে বেশি সেটা হচ্ছে আমি। এটা অনেক কোরিওগ্রাফার করেনি, কিন্তু এটা মানে বড় বড় অনেক কোরিওগ্রাফার করেনি, কিন্তু এটা আমি করেছি। মানে আমার ঝুলিতে 700 সাথে না বদনামের সাথে, মানুষই কি বলছে সুনামের সাথে। আমাকে অনেকে বলে, যখন বলি কাজের খবর, কি কাজ নেই, বলে কে মিউজিক ভিডিও কি এই কথা বলছে। সবাই জানে মিউজিক ভিডিওটা আমি প্রচুর করেছি, 700-800 মিউজিক ভিডিও তোমাদের আশীর্বাদে আমার হয়ে গেছে। বেশি হবে আই থিঙ্ক, বেশি হবে। আজকে থেকে তো করছিস না, অনেক দিন হয়ে গেল। তাও আমি শুরুটাই মিউজিক ভিডিও দিয়েই, বছর 7 তো হয়ে শুরুটাই মিউজিক ভিডিও দিয়েই, বছর 7 তো হয়েই গেল। মিউজিক ভিডিও আমার বেস এখনো তাই। এবং আমি বেশি কাজের ডাকটা যে পাই সেটা মিউজিক ভিডিওর জন্যই পাই আমি এখন। মানে সেক্ষেত্রে ও তোর থেকে অ্যাসিস্ট করে অনেক ক্ষেত্রে, যেগুলো একটু বিগ বাজেটের হয় সেগুলো অ্যাসিস্ট করে। বাজেটটা নিয়ে বলতে পারছি না, অনলাইনে বাজেট বলা যাবে না। ওই ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা প্রত্যেকে ফোন নাম্বার দিয়ে দেবো না, ফেসবুক লিঙ্কটা দিয়ে দেবো দুজনের, আপনারা প্রত্যেকে কোয়ারি করে নেবেন যে কি অ্যাকচুয়ালি বাজেটটা নিচ্ছে। আমি যতদূর জানি খুব একটা কম বাজেট নেয় না, ঠিক আছে। তো আজকের মতন এখানেই আমরা শেষ করব। তোমাদের দুজনের একটা তোমরাও কারো সিনিয়র, তো জুনিয়রদের জন্য তোমরা কি বলতে চাও, কি মেসেজ দিতে চাও? জুনিয়রদের বলবো, হার মেনো না। যদি মনে ইচ্ছা থাকে, যদি কিছু করার ইচ্ছা থাকে, করে যাও। 1 বার হারবে, 2 বার হারবে, 3 বার হারবে, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 10 বার, 11 বার, যতবারই হারো একটা সময় তুমি জিতবেই, এটা নিয়ম। আমি এখনো কিছু করতে পারিনি, কিন্তু আমি এখনো ভাবছি করে যাবই। আমি হারলেও করে যাবো এবং এগিয়ে যাবো, এবং এগোতে হবেই। মনের ইচ্ছা, ডেডিকেশন, ভালোবাসা, সততা যদি এক জায়গায় থাকে, তোমাকে কেউ হার মানাতে পারবে না। তুমি যতই তুমি বাধা পাও, কোনো না কোনো শক্তি সেই বাধাকে তোমাকে পার করে দেবেই, এটা নিয়ম। আমারও সেম বক্তব্য তাই। ধৈর্য রাখো, আর যা হয় ভালোর জন্যই হয়। তোমার জন্য বেস্টটা লিখেই রেখেছে ভগবান। নিজের কাজটা খালি করে যাও, কাউকে না ঠকিয়ে, কাউকে না হার্ট করে,
নিজের জন্যে, নিজের ভালো লাগার জন্যে ওই সততা নিয়ে ওই কাজটা করে যাও, ঠিক তোমার লক্ষ্যে পৌঁছাবে। দ্যাটস অল। আর বলবো দ্য হিডেন চ্যাপ্টারকে ভালোবাসো, অনেক কমেন্ট করো তোমরা কি চাও সেটা জানতে চাও একদম। হিডেন চ্যাপ্টারের কাছে, যাতে হিডেন চ্যাপ্টার সেই কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে নেক্সট কাউকে আনতে পারে, আরও এগিয়ে যেতে পারে, তারাও সেই অ্যান্সারগুলোর জবাব দিতে পারে। তোমাদের কত কোয়ারিজ আছে সেগুলো দাও, আর প্রচুর শেয়ার করো, সাবস্ক্রাইব করো সবাই। এগিয়ে যাক দ্য হিডেন চ্যাপ্টার, আরও ভালো ভালো মুখ, ভালো ভালো স্ট্রাগল করছে যারা মঞ্চ শিল্পে স্ট্রাগল করছে, যারা ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করছে, তারা চলে আসুক এখানে, তাদের ভিডিও তোমরা দেখো। তোমরা সবাই দ্য হিডেন চ্যাপ্টারের পাশে থাকো। একদম। নমস্কার।